বরদান আয়েশার দিকে তাকালো আর সান্ত্বনা দেওয়ার স্বরে বলল, আয়শা, চিন্তা করো না, আমি আছি তো। আমরা এদের থেকে অনেক দূরে থাকব, যেখানে শুধু আমাদের ভালোবাসা আর আমরা থাকব। আয়েশা শুধু নিজের মাথা নাড়ল, যেন ও এখনও খুব ভয় পেয়ে আছে। আর আয়েশা এমন দেখালো যে আয়েশা খুবই ভয় পাচ্ছে জেটে বসে। 2 ঘন্টা পর জেট একটা বড় মেনশনের বড় গার্ডেনে ল্যান্ড করলো। বরদান দেখলো যে অথর্ব ঘুমিয়ে পড়েছে, আর আয়েশাও। এটা দেখে বরদানের মুখে একটা মিষ্টি হাসি চলে এলো। বরদান এক কাঁধে আয়েশাকে নিল আর অথর্বকে বাহুবন্ধনে নিল, আর ওই মেনশনে ঢুকে পড়ল। দুপুর 12টার সময় বরদানের মেনশন। আয়েশার ঘুম ভাঙল, আর আয়েশা দেখলো যে ওর আশেপাশে সব কিছু চেঞ্জ। ও কোথায় আছে? ও ফট করে উঠে পড়ে এটা ভাবলো। আর ওর পাশে দেখলো যে অথর্ব আর বরদান নেই, যেটা দেখে ওর খুব টেনশন হতে লাগলো। অন্যদিকে তেজস্বিনী ওর একটা অন্ধকার ঘরের মধ্যে বসেছিল, আর ওর হাতে একটা হুইস্কির বোতল আছে। তেজস্বিনী এবার ওই হুইস্কির বোতলটা দেওয়ালে ছুঁড়ে মারল আর বলল, ছাড়বো না তোকে আয়শা। তেজস্বিনী পছন্দের জিনিসকে নিয়েছিস, আর আজকে তোর জন্য আমার এত অপমান হলো। তোকে আমি মেরেই ফেলবো। কি হতে চলেছে এরপর? তেজস্বিনী কি তাহলে আয়েশার কোনো ক্ষতি করবে? আর বরদান অথর্বকে নিয়ে কোথায় গেল? আয়েশা নিজের আশেপাশে দেখলো, তারপরও 2 নম্বর ফ্লোর থেকে নিচে নামলো আর দেখলো যে একটা বড় সোফার মধ্যে পায়ের উপর পা তুলে বরদান বসে আছে। আর ওর পাশের দৃশ্য দেখে আয়েশার চোখ কপালে উঠে গেল। আয়েশা দেখলো যে বরদান অথর্বর মাথায় হাত বোলাচ্ছে, আর অথর্বর হাতে একটা AWM স্নাইপার আছে। ও ওটা নিয়ে খেলছে, আর পাশেই একজনের লাশ পড়ে আছে। আয়েশা তো অজ্ঞান হয়ে যাওয়ার অবস্থা প্রায়। বরদান আয়েশার দিকে না তাকিয়েই বলল, কাম অ্যান্ড সিট বাই মাই সাইড। আয়েশা ভয় পেতে পেতে বরদানের কাছে গেল আর চারপাশে দূরত্ব রেখে দাঁড়িয়ে পড়ল। বরদান এবার মাথা না জাগিয়েই আয়েশার একা ধরে আয়েশাকে টেনে নিজের কোলে বসিয়ে নিল। আয়েশা এটার জন্য মোটেও প্রস্তুত ছিল না। আয়েশা এবার অবাক হয়ে বরদানের দিকে তাকালো। বরদান ওই একইভাবে বসে থেকে বলল, ডোন্ট লুক অ্যাট মি, অর ডিপ ডাউন আই উইল লস কন্ট্রোল অফ মাই সেলফ। আর এখন তো অর্থব জেগে আছে, কিন্তু তুমি চাইলে আমি ওকে বেবি সিস্টারের কাছে দিয়ে তুমি যেটা চাও সেটা করতে পারি। বরদান মুচকি মুচকি হাসছে আর বলল। আয়েশা আস্তে করে রাগ দেখিয়ে বলল, হাওয়াসি কোথাকার, দিন রাত শুধু মাথার মধ্যে এই জিনিস। বরদান বাঁকা হাসির সাথে সিডিউটিভ ভয়েসে বলল, হ্যাঁ, তুমি যেটা ভাবছো সেটা ঠিক, তবে শুধু তোমার জন্য। আয়েশার কোমর ধরল আরও শক্ত করে, বলল, তাহলে যাওয়া যাক। আয়েশা রেগে গিয়ে বলল, অথর্বর খিদে পেয়েছে, ছাড়ো আমাকে, অথর্বকে খাওয়াতে হবে। বরদান আয়েশার চেস্টে হাত রেখে বলল, আমি খাইয়ে দিচ্ছি। এবারে আয়েশার মুখ হা হয়ে গেল। আয়েশা এবার বরদানের একটা পায়ে লাথি মারল। এতে বরদানের ধরন ঢিলা হয়ে গেল, আর আয়েশা অথর্বকে কোলে চাকিয়ে উপরের রুমে চলে গেল দৌড়ে। বরদান এতে খুব রেগে যায় আর মনে মনে বলে, এর বদলা আমি নেব আয়শা, কারণ আজ অবধি এই বরদান রাইজাদাকে টাচ করার সাহস কারো হয়নি। আর তুমি আমাকে লাথি মারলে, আমি কিছু বলি না তোমাকে, এর মানে এই না যে তুমি আমার গায়ে হাত তুলবে। ওদিকে রমিকে রাজুর মেনশনে নিয়ে গেছে। রমি এবার রাজের হাতটা জোর করে নিজের হাত থেকে ছাড়িয়ে নিল আর বলল, করছেনটা কি আপনি? ছাড়ুন আমাকে, কেন এখানে এনেছেন? আর দিদি কোথায়? রমির এতগুলো প্রশ্ন শুনে রাজ এতটুকুই বলল, না, ভাইয়ের অর্ডার। মানেটা কি? রাজ রমিকে খোঁটা মেরে বলল, মনে হচ্ছে তোর কাবাব যে হাড্ডি হওয়ার অনেক শখ। তোর এই শখ আমি ছাড়িয়ে দেব, কারণ এখন থেকে তো তুই আমার সাথেই থাকবি। এটা শুনে রমির অজ্ঞান হয়ে যাওয়ার অবস্থা।
এবার ইমাজিন করতে লাগলো রুমি। রুমি আরামসে বিছানার মধ্যে ঘুমোচ্ছে। সঙ্গে সঙ্গেই রাজ এসে ওর মুখে এক বালতি জল ঢেলে দিল আর ওর সামনে অনেকগুলো বই রেখে বলল, কমপ্লিট দিস বুক। তারপরেই রুমি কাঁদতে কাঁদতে ওই বইগুলো কমপ্লিট করছে। তারপর রুমি ফোন ঘাঁটছে। তখনই হঠাৎ রাজ কোথা থেকে এসে ফের ওর সামনে অনেকগুলো বই রাখলো। রুমি ভাবনা থেকে বাইরে আসলো রাজের ভারী গলার আওয়াজে। কোথায় হারিয়ে গেলি? চল লাঞ্চ করে নি, তারপর পড়াশোনা করতে হবে। রুমি কাঁদো কাঁদো গলায় বলল, আমরা তো এক্ষুনি এলাম। কাল থেকে পড়াশোনা স্টার্ট করলে চলবে না। আমি কি করে তোমার সঙ্গে থাকবো? তুমি তো একজন ছেলে, আর একজন ছেলে আর মেয়ে একসাথে থাকা ঠিক না। রাজ রুমির একদম কাছে চলে গেল, এতটা কাছে যে রুমির রাজের গরম নিঃশ্বাস নিজের উপর অনুভব করতে পারছে। রাজ ওর কানের কাছে এসে বলল, আই ডোন্ট কেয়ার, আর বিয়ের পর তো একসঙ্গেই থাকবো। এবারে রুমি নিজের বুকের মধ্যে হাত রেখে দিল আর বলল, মনে হচ্ছে আমার হার্ট অ্যাটাক করবে, আর আমার কান খারাপ হয়ে গেছে, আর আমি জেগে জেগে স্বপ্ন দেখছি। প্লিজ আমাকে কোনো ডাক্তারের কাছে নিয়ে চলুন। রাজ এবার একটু রেগে গিয়ে বলল, আমার ফালতু বক বক একদম পছন্দ না। আর হ্যাঁ, আই লাইক টু ইউ। এখন থেকে না, 1 বছর আগে থেকে, যখন দাদা ভাইয়ের বিয়ের সময় আমাদের বাড়িতে এসেছিলিস তুই। রুমি অবাক হয়ে রাজের দিকে তাকালো আর ফের ইমাজিন করতে লাগলো ওদের দুইজনের বিয়ে হয়ে গেছে আর ওদের ফার্স্ট নাইট। আর রুমি অনেক এক্সাইট হয়ে আছে। রাজের মতন এত সুন্দর স্বামী পেয়ে সে খুব এক্সাইটেড। কিন্তু রাজ ওর আশায় জল ঢেলে অনেকগুলো বই ওর হাতে ধরিয়ে দিল আর বলল, এই গুলিকে সারা রাত ধরে কমপ্লিট কর। আর আমার দেরি পছন্দ না, তুই জানিস। রুমি এবার কাঁদতে কাঁদতে ওই বইগুলো কমপ্লিট করছে। তারপরে হানিমুনে রুমির পছন্দের জায়গা সাউথ কোরিয়া গেছে ওরা। আর ওইখানে ওদের ফার্স্ট নাইট। রুমি এবারে খুব এক্সাইটেড আছে, কারণ আজকে তো পাক্কা। কিন্তু রাজুর ভাবনায় জল ঢেলে অনেকগুলো বই ওর হাতে ধরিয়ে দিল। এবার রাজ ওর চোখের সামনে চুটকি বাজালো আর বলল, কার ভাবনায় হারিয়ে যাস তুই? আগে থেকেই বলে দিচ্ছি, যার ভাবনায় হারিয়ে যাচ্ছিস সে তো এই পৃথিবী থেকে যাবে, তার সাথে তুই অনেক বড় শাস্তি পাবি। ভাবনা থেকে বাইরে এসে রুমি চিৎকার করে পড়ল, না, আমি কখনো তোমাকে বিয়ে করব না। তোমাকে বিয়ে করলে আমাকে আর আমার বাচ্চা কাচ্চার মুখ দেখতে হবে না। শুধু পড়াশোনা আর পড়াশোনা করতে করতে সারাটা জীবন কেটে যাবে। এটা শুনে খুব রেগে গিয়ে রাজ রুমিকে কোলে জাগিয়ে নিল আর একটা বড় বেডরুমে নিয়ে গেল। রুমে নিয়ে গিয়ে রুমিকে বিছানায় ছুঁড়ে ফেললো আর নিজেই ওর উপর চড়ে গেল। রুমি চুপচাপ এভাবেই পড়ে থাকলো। কিছুক্ষণ পর পুরো রুমে রুমির হালকা হালকা কান্নার আওয়াজ শোনা যাচ্ছে। অন্যদিকে আয়েশার হাতে ট্যাব ছিল আর ওই ট্যাবের মধ্যে কিছু ফুটেজ দেখা যাচ্ছে। ওই ফুটেজের মধ্যে একটা জায়গা দেখাচ্ছে যেখানে অনেকগুলো মেয়েকে বেঁধে রাখা হয়েছে আর নানা রকমভাবে টর্চার করা হচ্ছে। আয়েশা সেই সব দেখছিল। হঠাৎই বরদান কোথা থেকে এসে ওর হাত থেকে ট্যাব কেড়ে নিল। তো কি হতে চলেছে এরপর? কি করতে চাইছে বরদান আয়েশার সঙ্গে? তাহলে কি দুইজনের মধ্যে ভালোবাসা জাগছে? কোন জায়গা দেখা ছিল ফুটেজে? রাতের সময় বরদানের মেনশন। আয়েশা রেগে গিয়ে বরদানকে বলল, কি করছো তুমি? ওটা আমার দরকার, তুমি দাও দাও না। বরদান ট্যাব টেবিলের এক সাইডে রেখে দিল আর আয়েশাকে বিছানায় ধাক্কা দিয়ে ওর উপর চড়ে এলো আর আয়েশার কলার বোনে কিস করতে লাগলো। আয়েশা দেখলো যে বরদান ট্যাব সাইডে রেখেই ওর উপর মনোযোগ দিয়েছে। এটা দেখে আয়েশা একটা স্বস্তির নিঃশ্বাস ছাড়লো আর মনে মনে বলল, হে ঈশ্বর, বাঁচিয়ে নিলে আজকের মতো। ও এসব ভাবছিল। হঠাৎই ওর একটা জোরে ব্যথা অনুভূতি হলো আর ওই জোরে ব্যথায় চিৎকার করে উঠল। আয়েশা বরদানের দিকে দেখল।
অন্যদিকে বরদান পাগলের মতো আয়েশার সাথে ওসব করতে ব্যস্ত। বরদান আজকে একটু বেশি পাগলের মতো ব্যবহার করছে, কিন্তু আয়েশার মুখ থেকে উফ করলো না। আয়েশা নিজের ঠোঁট কামড়ে সমস্ত ব্যথা সহ্য করতে লাগলো। 1 ঘন্টা পর আয়েশাকে নিজে থেকে ছেড়ে দিল বরদান আর বাথরুম চলে গেল। আয়েশা এখন অজ্ঞান হয়ে বিছানার এক সাইডেই পড়ে রয়েছে। ওকে দেখেই বোঝা যাচ্ছে যে বরদান ওকে কতটা টর্চার করেছে। অন্যদিকে রুমি চিৎকার পুরো রুমেই ছড়িয়ে পড়েছে। ছেড়ে দাও আমাকে। না, কাছে আসবে না। রুমি বিছানার উপরে উঠে দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব বলছে, আর রাজ নিচে দাঁড়িয়েছিল আর রুমিকে ধরার চেষ্টা করছে। রাজের হাতে একটা ইঞ্জেকশন ছিল। আসলে রাজ জেনে গেছে যে রুমির শরীরেও হালকা মাত্রায় ওই পয়জন আছে। ওই জন্যেই রাজুকে ইঞ্জেকশন দিতে চায়, আর রুমি ওটা থেকে বাঁচার জন্য চিৎকার করে দৌড়ে পালাচ্ছে। শেষ পর্যন্ত রাজ রুমিকে ধরে ফেলল আর ইঞ্জেকশন লাগিয়ে দিল। রুমি এবার আস্তে আস্তে কাঁদছে, রাজ ওর মাথায় হাত বোলাচ্ছে। রাজ এবার রুমিকে বলল, চল ডিনার করে নেই। রুমি মাথা নাড়ল। অন্যদিকে বরদান বাথরুম থেকে বার হয়ে দেখলো আয়েশার অবস্থা খুবই খারাপ করে দিয়েছে। ও মনে মনে ভাবলো আয়শার সঙ্গে একটু জেন্টেল থাকা উচিত ছিল। ওর নিজের উপর খুব রাগ হচ্ছে। অন্যদিকে ফিরাজ খোরানা ওর অফিস কেবিনে বসেছিল। হঠাৎই ওর পিয়ে এসে একটা ফাইল ধরিয়ে দিল। যত ফিরাজ খোনারা ওই ফাইল পড়ছেই ততই ও চোখ লাল হচ্ছে। ফিরাজজি বললেন, মানে আয়শা আমার মেয়ে? আরেকটা দীর্ঘশ্বাস ছেড়ে অতীতের কিছু পুরনো স্মৃতিতে হারিয়ে গেলেন। অল ফ্ল্যাশব্যাক। চারিদিকে নির্জন এক শান্তির আভা। এই শান্তির আভার মধ্যেও একজনের চিৎকার বাতাসে বিলীন হয়ে যাচ্ছে। জঙ্গলের ওই রাস্তার মধ্যে একটা লোক চিৎকার করে বলল, প্লিজ পিকে, আমাকে যেতে দিন। আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। আমি পায়ে পড়ি আপনার। কিন্তু বিকে ওর মাথায় পা দিয়ে রোগড়াতে শুরু করলো, আর লোকটা ব্যথায় চিৎকার করে উঠল। বিকে উচ্চস্বরে বলল, বিকের সঙ্গে যে বিশ্বাসঘাতকতা করে সে আর তার প্রাণে বাঁচে না। তুই কি করে বাঁচবি? এই বলে বিকে ওই লোকটার মাথায় গুলি চালিয়ে দিল। সঙ্গে সঙ্গে ওই লোকটা নিথর শরীরে মাটিতে লুটিয়ে পড়ল, আর ওই লোকটার রক্তের ছিটা বিকের মুখে হাতে পড়ল। বিকে একটা রুমাল দিয়ে ওই রক্তগুলো পরিষ্কার করলো, আর গাড়িতে গিয়ে বসলো আর রওনা দিয়ে দিল। বিকে ওর গাড়ির পিছনে আরও অনেকগুলো গাড়ি ছিল। বিকে আর কেউ না, ফিরাজ খোরানা। হঠাৎই একটা পার্কের সামনে এসে বিরাজের গাড়ি থেমে গেল। গাড়ি এভাবে থেমে যেতে দেখে বিরাজ রেগে চিৎকার করে বলল, ড্রাইভার, গাড়ি থামালি কেন? ড্রাইভার ভয়ে কাঁপতে কাঁপতে বলল, স্যার, গাড়ি চলছে না মনে হচ্ছে, গাড়ির কোনো প্রবলেম হয়েছে। বিরাজ রেগে গিয়ে এবার একটা দীর্ঘশ্বাস ছাড়ল। হঠাৎ ওর কানে পায়ের নুপুরের আওয়াজ এলো। যেদিক থেকে আওয়াজটা এলো ও ওই দিকে তাকালো। ও দেখলো যে ওই পার্কের মধ্যেই অনেকগুলো বাচ্চা আছে যারা কত্থক নৃত্য শিখছিল। আর এবার বিরাজের নজর গেল ওদের টিচারের দিকে। ওদের টিচারের মুখ ওই পাশে ছিল, বিরাজের দিকে পিট করা ছিল। বিরাজ কিছু একটা ভেবে গাড়ি থেকে নেমে গেল আর ওই বাচ্চাদের দিকে যেতে লাগলো। বিরাজ গিয়ে টিচারের পিছনে দাঁড়িয়ে পড়ল, আর টিচার যেই না পিছনে ঘুরেছে অমনি ও কোনো শক্ত জিনিসের সঙ্গে ধাক্কা খেল। বিরাজ খুন করেছিল, তাই জন্য ও ওর কোট খুলে রেখেছিল, আর ও ওর হোয়াইট শার্টের দুটো বোতাম খোলা আর হ্যান্ড স্লিভ ফ্লপ করা। টিচার বিরাজের খোলা বুকে ধাক্কা খেল। টিচার আর কেউ না, আহি ছিল। আহি এবার একটু ভয় পেয়ে গিয়ে বলল, সরি, আমি দেখতে পাইনি। এদিকে বিরাজ এটা অনুভব করে চোখ দুটো বন্ধ করে নিয়েছে। আহির নরম ঠোঁট নিজের বুকে অনুভব করে বিরাজ জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে, আর চোখ দুটো ওর বন্ধ।
আহির মিষ্টি আওয়াজ পেয়ে ওর ধ্যান ভাঙল। বিরাজ ওর কোল্ড ভয়েসে বলল, সরি তো আমার বলা উচিত। আসলে আমি ভাবলাম পার্ক ঘুরে আসি, অনেকদিন ঘর থেকে বার হয়নি। আহি হাসতে হাসতে বলল, ও আচ্ছা, আসলে আমি এদেরকে একটু কাকা শেখাচ্ছিলাম। বিরাজ এটুকুই বলল। ভালো। আহি এবার বাচ্চাদের নিয়ে ওখান থেকে চলে গেল। বিরাজ আহির যাওয়ার দিকে এক ঠায়ে দাঁড়িয়ে আছে। বিরাজের ধ্যান ভাঙলো ওর পিয়ের আওয়াজে। বস চলুন, গাড়ি ঠিক হয়ে গিয়েছে। বিরাজ নিচের ভাবনা থেকেই বার হয়ে বলল, হ্যাঁ হ্যাঁ চলো। সারা রাস্তা বিরাজ আহির কথাই ভাবছে। কিছু একটা ভেবে বিরাজ ওর পিয়েকে বলল। ডিল ফাইনাল মিস্টার। পিয়ে বলল, ইয়েস হি ওয়াজ ডিল ফাইনাল। ওদিকে আহি ওই বাচ্চাগুলোকে যে যার বাড়িতে পৌঁছে ও নিজের বাড়ির জন্য রওনা দিয়ে দিল। বাড়ি পৌঁছতেই আহির বাবা চিৎকার করে বলতে শুরু করলো, কোথায় ছিলি এতক্ষণ? এই টাইম হচ্ছে তোর ঘরে আসার? কতবার তোদের বোঝাই মেয়েদের এত রাতে বাইরে যাওয়া ঠিক না, কিন্তু আমার কথা কে শোনে? আহি চুপচাপ মাথা নিচু করে বলল, ক্ষমা করে দাও বাবা, আসলে ওই একটু লেট হয়ে গেছে। বাচ্চাগুলিদের যে যার বাড়ি পৌঁছে দিচ্ছিলাম। না, অন্ধকার হয়ে গেছে তাই জন্য, না হলে আমি ঠিক টাইমে চলে আসতাম। আহির বাবা চিৎকার করে বলল, তোর সব বাহানা তোর কাছে রাখ। কার সাথে ছিলিস? এটা শুনে আহির চোখ থেকে দুফোঁটা অশ্রু ওর গালে নেমে পড়ল। আহি এবার কাঁদো কাঁদো স্বরে ওর বাবাকে বলল, বাবা, আমি সত্যিকারেরই ওই বাচ্চাদেরকে বাড়ি পৌঁছে দিচ্ছিলাম। আহির বাবা চিৎকার করে বলল, লতা, একে আমার চোখের সামনে থেকে দূর করো। আহির মা লতাজি এসে আহিকে ওর রুমে নিয়ে গেল। আহির মা আহিকে ওর রুমের মধ্যে নিয়ে গিয়ে তারপর রুমের দরজা লাগিয়েই টেনে একটা থাপ্পড় মারল আহিকে। আহি চুপচাপ সহ্য করে নিল। আহির মা এবার রেগে গিয়ে বলল, তোর মতো মেয়েকে জন্ম দেওয়াও না আমার পাপ। কার সঙ্গে মুখ কালো করে এসেছিস তার নেই ঠিক। শুধু তোর বাপের জন্য না হলে তোর মতো মেয়েকে আমি বিষ খাইয়ে মেরে দিতাম। এই বলে আহির মা রুম থেকে বাইরে চলে গেল। আহির মা যেতেই আহির মুখে একটা তেতো হাসি চলে এলো আর ভাবলো, এই তো জীবন। নিজের মা বাবা হয়েও পরের মতো মনে হয়। আহি একটা দীর্ঘশ্বাস ছাড়ল আর বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল। পরের দিন সকালে আহি কলেজের জন্য রেডি হয়ে কলেজে বার হয়ে পড়ল। অন্যদিকে একটা জঙ্গলের মধ্যে অনেকগুলো ছোট ছোট বক্স ভরা হয়েছে। বক্সগুলির মধ্যে ড্রাগস ছিল। বিরাজ ওর পিয়েকে বলল, ঠিকভাবে যেন এসব পৌঁছে যায়। পিয়ে মাথা নাড়ল। তারপর বিরাজ ওর গাড়ির মধ্যে গিয়ে বসলো আর ড্রাইভার গাড়ি স্টার্ট করে দিল। যেরকম সেরকমভাবেই সারাদিন কেটে গেল আহির। কলেজ ছুটি হয়ে গেছে। আহি এবার কলেজ থেকে বার হয়ে পড়ল। আহির বাবা আহির জন্য গাড়ি পাঠিয়ে দিয়েছে। আহি কলেজ থেকে বার হয়ে ওর বাবার পাঠানো গাড়িতে বসে পড়ল। অন্যদিকে বিরাজ ওর মেনশনে যাচ্ছিল। আহি চুপচাপ গাড়ির বাইরে দেখছিল। তখনই হঠাৎই আওয়াজ করে গাড়ি থেমে গেল। আহি ড্রাইভারকে জিজ্ঞেস করলো, ড্রাইভার আঙ্কেল, কি হয়েছে? গাড়ি থামিয়ে দিলে যে? ড্রাইভার একটু ভয় পেয়ে বলল, মেম সাহেব, সামনে কটা ছেলে একটা মেয়েকে জ্বালাতন করছে। আহি এবার রাস্তার সামনে দেখলো সত্যিকারের অনেকগুলো ছেলে একটা মেয়েকে জ্বালাতন করছে। আহির এটা দেখে ওই ছেলেগুলোর উপর ভীষণ রাগ হলো। আহি আর কিছু না ভেবেই গাড়ি থেকে বার হয়ে পড়ল। ড্রাইভার অনেক বোঝাচ্ছে কিন্তু আহি কোনো কথা শুনল না ড্রাইভারের। আহি বার হয়ে একটা ছেলের গলা ধরে ছেলেটার গালে সাটিয়ে একটা থাপ্পড় বসিয়ে দিল। ছেলেটা হঠাৎই ওর উপর হামলা হওয়া দেখে অবাক হয়ে গেল আর আহির দিকে তাকালো। কিছুক্ষণ আহির দিকে খুব রেগে তাকানোর পর ছেলেটার মুখে একটা শয়তানি হাসি চলে এলো। ছেলেগুলো আহির দিকে এগিয়ে আসছে আহিকে মারবার জন্য, কিন্তু যে ছেলেটাকে থাপ্পড় মারলো ওই ছেলেটা হাত দেখিয়ে থামিয়ে দিল ওদেরকে। ছেলেটা এবার আহিকে এক ঝটকায় নিজের দিকে টেনে নিল আর নিজের সঙ্গে এরকম হতে দেখে আহি চোখের রাগ লাল হয়ে গেল। আহি ফের জ্বর মারবে বলে হাত তুলল
কিন্তু ওই ছেলেটা ফট করে আহির হাত ধরে নিল। ছেলেটা এবার নির্লজ্জের মতন বলল, ও আজ তো অনেক খুশির দিন, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। তারপর ছেলেটা নিজের বুকে হাত রেখে নির্লজ্জের মতন বলল, বিনামূল্যের আর একটা পেয়ে গেলাম, এই তোরা ওই মেয়েটাকে নিয়ে যা, এই মেয়েটা আমার। এই বলে ছেলেটা পাগলের মতন হাসতে শুরু করলো। হা 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 হা। আহি এবার চিৎকার করে বলল, হাত ছাড় আমার অভদ্র ছেলেরা, আমি পুলিশকে সব বলবো। ফাঁকা রাস্তার মধ্যে একটা মেয়ের সঙ্গে অভদ্রতা করা হচ্ছে। এবার ছেলেটা শয়তানের মতো হাসতে হাসতে বলল, ধুর, কত ভদ্রতা করলাম, আমরা তো একটু নিজেকে খুশি করতে চাই, এটা আবার কি দোষ করলাম আমরা? এটা শুনে আহির পাড় হাই হয়ে গেল। ওই ছেলেটা এবার আহির কোমরকে জড়িয়ে ধরল আর আহির ঠোঁটের দিকে এগোতে লাগলো। ওদের গ্রুপের একটা ছেলে বলল, লিটার একটা ব্ল্যাক কালারের গাড়ি আছে। ওই ছেলেটা বলল, আরে আসছে, আসতে দে, সবাই একসঙ্গে মজা করব, ওকে আমাদের দলে ভরে নে। উফ, কি মজা হবে, আমার আর তোর সইছে না রে। ওই ছেলেটা এতটা অভদ্রভাবে বলল, ওই কথাটা শুনে আহির গা গুলিয়ে উঠল। দুটো ছেলে ড্রাইভারকে ধরে রেখেছে, তাই জন্য কিছু করতে পারছে না। আহির যেন এবার বমি করার ইচ্ছে হচ্ছে ওই ছেলেটা এমনভাবে টাচ করছে দেখে। ছেলেটা এবার আহির ঠোঁটে নিজের ঠোঁট মেশাতে যাবে, কেউ এসে ছেলেটার পিছন থেকে ঘাটে ধরে অন্যদিকে ঘুরিয়ে দিল। সঙ্গে সঙ্গে ছেলেটার নিথর শরীরটি মাটিতে লুটিয়ে পড়ল। আহির চোখ বড় বড় হয়ে গেল। আহি দেখল যে এটা তো সেই পার্কের লোকটা, এটা আর কেউ না, বিরাজ ছিল। এবার যেটা বিরাজ করলো তাতে আরো অবাক হয়ে গেল আহি। বিরাজ আহির একটা হাত ধরে নিজের দিকে টেনে নিল আর আহির মাথায় কিস করে বলল, আর ইউ ওকে? আহি তো পুরো অবাক বিরাজের এরকম করাই। বিরাজ নিজেই আবার নিজে এরকম কাজে অবাক। আহি তো অবাক হবেই। বিরাজ নিজেও জানে না কেন এমন করলো সে। যখন থেকে এই মেয়েটাকে দেখেছে ওই মেয়েটার খেয়ালেই হারিয়ে থাকে বিরাজ। তাই জন্য তো বিরাজ আহির পুরো জন্মকুণ্ডলী পার করেছে। ও সবের ব্যাপারেই খোঁজ করেছে। বিরাজ আহির ব্যাপারে সব কিছু জানে। গ্রুপ লিডারের লাশ দেখে সব ছেলেরা ভয় পালিয়েছে, কিন্তু বিরাজের লোকেরা সব কটা ছেলেকে খুঁজে মেরেছে, যেটা আহি জানে না। আহি এবার পাশে পড়ে থাকা লাশটাকে দেখে ভয়ের নজরে বিরাজের দিকে তাকালো। আহিকে ভয় পেতে দেখে বিরাজ বলল, ক্লিম ডাউন। ওহে, ভয় পাওয়ার কিচ্ছু নেই, ওদের শাস্তিও পেয়েছে। আহি এবার সাইডে দেখলো যে দুটো বডিগার্ড ওই মেয়েটাকে ঠিকঠাকভাবেই গাড়িতে বসাচ্ছে। ওই মেয়েটার অবস্থা খুবই খারাপ ছিল, আর একটু যদি আহি দেরি করতো তাহলে সব কটা জানোয়ার মেয়েটাকে মেরে ফেলতো। এটা ভেবে আহি চোখ থেকে দু ফোঁটা জল ওর গালে গড়িয়ে পড়ল। আহি এবার মনে মনে ভাবল, হ্যাঁ, ঠিক হয়েছে, ওই ছেলেটার সঙ্গে একটা মেয়ের সম্মান নিয়ে খেলা করার এইরকম শাস্তি হওয়া উচিত। যদি এনি না একে মারতো তবে আমি একে মেরে ফেলতাম। আহির চোখে জল দেখে বিরাজ নিজের উপর খুব রাগ হলো। বিরাজ এবার আহির দিকে তাকিয়ে বলল, দেখো ওহি, আমি ওকে মারতে চাইনি, ওইটা ভুল করে আমার হাতটা একটু জোরে চলে গেছিল, তাই জন্যে। আহি বিরাজের কথা ইগনোর করে বিরাজকে প্রশ্ন করল। আহি বিরাজের দিকে তাকিয়ে বলল, যদি পুলিশরা জেনে যায় ওরা তো আপনাকে ধরে নিয়ে যাবে। বিরাজ এবার হাসতে হাসতে কিছু বলল, যেটা শুনে আহির মাথা খারাপ হয়ে গেল। তার নিজের কানকেই যেন বিশ্বাস হচ্ছে না। এবার বিরাজ আহিকে বলল, ইটস টেক ইউ হোম। আহি বিরাজের কিছুক্ষণ আগের করা কাজটা দেখে অনেকটাই ভয় পেয়ে আছে মনের ভিতরে, কিন্তু ভয়টা প্রকাশ করলো না। আহি কাঁপা কাঁপা গলায় বলল, আমার গাড়ি আছে, আমি চলে যাব। এই বলে আহি যেতে লাগলো, কিন্তু পিছনে থেকে বিরাজ আহির হাত ধরে নিজের দিকে টেনে নিল। আহি বুঝে উঠতে পারলো না যে ওর সঙ্গে কি হলো। যখন বুঝতে পারলো তখন বিরাজ আহির কোমর শক্ত করে ধরে নিয়েছে। বিরাজের এরকম করাই আহির হার্টবিট বেড়ে গেল। আহি ভয় পেয়ে বিরাজকে জিজ্ঞেস করলো, কি করছেন আপনি? ছাড়ুন আমাকে।
আর আমি পুলিশকে কাউকে কিছু বলবো না, আপনাকে টেনশন করতে হবে না। এটা শুনে বিরাজ এবার আহির মুখের সামনে নিজের মুখটা এনে বলল, ওহে, আই লাইক ইউ, প্লিজ বিলিভ মি মাই গার্লফ্রেন্ড। আহি বুঝতে পারলো না যে ও কি বলবে। আহি কারোর মন ভাঙতে চায় না। আজ অবধি কখনো আহিকে কেউ প্রপোজ করেনি। এটা আহির জন্য প্রথমবার ছিল। আহির আরও মুখের কাছে এসে বিরাজ বলল, তুমি চুপ আছো? তোমার ওই চুপ থাকাটাই কি আমি হ্যাঁ বলে মেনে নেব? আহি বিরাজকে নিজে থেকে দূর করার চেষ্টা করলো, কিন্তু কোথায়? বিরাজ মাস্কিউলার পার্সন 6 ফিট হাইট, আর আহি বিরাজের বুক কাছেও আসে না। আহি এবার ভয় পেয়ে বলল, আমি কি করে আপনাকে ভালোবাসবো? আমরা তো একে অপরকে জানিও না ভালো করে, আমাদের তো শুধু দুবারই দেখা হয়েছে। বিরাজ আহিকে ছেড়ে দিল আর আহি থেকে 2 পায়ের দূরত্বে পড়লো আর বলতে লাগলো, ওহে, আমি তোমার ব্যাপারে সব কিছু জানি, আর আমি তোমাকে সত্যিই খুব ভালোবাসি। আমি জানি না, ওই পার্কে দেখার পর থেকেই দিনরাত শুধু তোমার কথাই মনে পড়ে। তোমাকে ছাড়া আর কিছুই ভাবতে ইচ্ছে করে না। আহি এবার জোর করে বিরাজের থেকে নিজের হাত ছাড়িয়ে নিয়ে গাড়িতে গিয়ে বসে পড়ল, কিন্তু বিরাজ হার না মেনে আহির গাড়ির দরজা জোর করে খুলে আহির হাতে একটা কার্ড ধরিয়ে দিয়ে বলল, দেখো, তোমার যত সময় লাগবে নাও, কিন্তু একটা কথা ভালো করে মনে রাখবে, ইউ আর অনলি মেইন, ইউ গট দ্যাট। আর এই কার্ডে আমার কন্ট্যাক্ট নাম্বার আছে, প্রবলেম হলে আমাকে এই নাম্বার থেকে কন্ট্যাক্ট করবে। আহি চুপচাপ ওই কার্ডটা নিয়ে নিল। তারপর বিরাজ ওইখান থেকে চলে গেল। বাড়ি পৌঁছে আহি দেখলো যে অনেকগুলো লোকজন লিভিং রুমের সোফাতে বসে আছে। আহিকে দেখে ওর মা ওর কাছে এসে আহিকে জড়িয়ে ধরে বলল, এই তো আমার মেয়ে চলে এসেছে। আহি আজকে তোকে পাত্র দেখতে এসেছে। এটা শুনে আহির পায়ের তলা থেকে মাটি সরে গেল। আহি চুপচাপ সবার দিকে এক নজর দেখল। তারপর আহির নজর গেল একটা ছেলের উপর, যে ওর দিকে ওর হাবাস ভরা দৃষ্টিতে তাকিয়ে আছে। যেটা দেখে আহির গা গুলিয়ে উঠল। তারপর যেটা আহির মা বলল, ওটা শুনে তো আহির মাথায় আকাশ ভেঙে পড়ল। আহির মা বলল, আমরা সবাই মিলে একটা সিদ্ধান্ত নিয়েছি যে আজকেই তোদের দুজনের বিয়ে দিয়ে দেব। আহি আর কিছু না বলে সোজা নিজের রুমে চলে গেল। ছেলেটার মা বলল, মেয়েটা খুব সুন্দর তো, এরকমই তো বৌমা চাই আমি। ছেলেটা, যার নাম রোহিত, উচ্চস্বরে বলল, আমার খুব পছন্দ হয়েছে আহিকে। আহি রুমে গিয়ে বিছানার মধ্যে পড়ে পড়ে কাঁদতে লাগলো। কিছুক্ষণ পর ওর মা রুমে এসে ওকে বিয়ের বেনারসি দিল আর কিছু গহনা। তারপর আহিকে রেডি হতে বলে বাইরে চলে গেল। আহি ভেবে পাচ্ছে না কি করবে। তখনই ওর মাথায় ওই লোকটার খেয়াল আসলো। তারপর আহি ওই কার্ডটা দেখলো। কার্ডটা ব্ল্যাক কালারের ছিল আর গোল্ডেন অক্ষরে লেখা ছিল বিরাজ খুরানা। এই নামটা পড়ে এবার তো আহির মাথা ঘুরতে শুরু হলো। আহি ভাবতে পারছে না আজকের একদিনেই ওর মাথার মধ্যে আকাশ ভেঙে পড়লো সবগুলো। বিরাজ খুরানা, খুরানা গ্রুপ অফ ইন্ডাস্ট্রির একমাত্র মালিক, ঢাকার উচ্চতম বিজনেস টাইকন, যে কিনা ওকে ভালোবাসে। তারপর আহি কার্ড থেকে নাম্বারটা নিল আর ফোনের নাম্বার মেলাতে লাগলো। কিছুক্ষণ পরেই ফোনের ওপাশে একজনের উচ্চস্বর ভেসে এলো। হ্যালো, হোয়াট ইউ সেইং? আহি প্রথমে একটু ভয় পেয়ে যায়। তারপর আহি কাঁপা কাঁপা আওয়াজে বলল, বিরাজজি, আমি। এই আওয়াজটা শুনে বিরাজের চোখ গভীর হয়ে গেল। বিরাজের মুখ থেকে বার হলো, ওহে, হোয়াটস হ্যাপেন টু ইউ? ইউ আর ফাইন? হোয়াই ইজ ইউর ভয়েস সাউন্ডিং সো স্টেকি? আহি জানে না কেন আহির মন চিৎকার করে বলছে, বিরাজকে সব খুলে বল, বিরাজই পারবে এইসব থেকে বাঁচাতে। তারপর আহির একটা একটা করে সব কথা বিরাজকে বলল, যেটা শুনে বিরাজের চোখ রাগে লাল হয়ে গেল। বিরাজ খুবই রেগে গিয়ে বলল, ইউ ওয়েট, আই উইল বি দেয়ার 30 মিনিট। এই বলে বিরাজ ফোন কেটে দিল। আহি বিরাজের এই কথাটা শুনে
জানি না কেন ওর মনের মধ্যে শান্তি ছড়িয়ে গেল। আহির মা রুমে এসে দেখলো আহি রেডি হয়ে বসে আছে। আহির মা আহির নজর কেটে বলল, কি সুন্দর লাগছে আমার রাজকুমারীটাকে। একবারও রোহিতের দিকে তাকিয়ে দেখিস, কত হ্যান্ডসাম স্বামী পেয়েছিস তুই। তারপর আহির মা আহির হাত ধরে নিচে নিয়ে গেল। এতক্ষণে অ্যাডভোকেট চলে এসেছে। রোহিত ম্যারেজ রেজিস্টার ফর্মে সিগনেচার করে দিয়েছে। এবার আহির বাবা আহিকে একটা পেন দিয়ে বলল, সিগনেচার করে দে আমার লিটল প্রিন্সেস। আহি এবার ভাবতে শুরু করলো। আধা ঘন্টা হয়ে গেল, এখনো কেন বিরাজি আসলো না? তাহলে কি সব মিথ্যা ছিল? এবার আহি একটা দীর্ঘশ্বাস নিল আর সিগনেচার করার জন্য নিজেকে প্রস্তুত করতে লাগলো। আহি পেনটাকে হাতে নিল আর ম্যারেজ রেজিস্টার ফর্মে অন্য হাতে নিল। কি হতে চলেছে এরপর? বিরাজ কি বাঁচাতে পারবে না আহিকে? তাহলে সব কি মিথ্যা ছিল? আহি কি নিজেকে এসব থেকে বার করতে পারবে? জানার জন্য জুড়ে থাকুন আমাদের সঙ্গে। আহি একটা দীর্ঘশ্বাস নিল আর সিগনেচার করার জন্য হাতটা সম্ভব তুলেছে। তখনই বন্দুক চলার আওয়াজ এলো। তারপর একজনের ভারী গলার আওয়াজ ভেসে এলো, হাউ ড্রেস ইউ? আমার ওহিকে অন্য কারোর সঙ্গে বিয়ে দেওয়ার? এটা আর কেউ না, বিরাজ ছিল। বিরাজকে দেখে সবাই ভয় পেয়ে গেল খুবই, কারণ এমন কেউ নেই যে বিরাজকে চেনে না। বিরাজ খুরানা, দ্য মোস্ট এলিজেবল বিজনেস টাইকন। সবাই কেন ভয় পাবে না বিরাজকে? বিরাজের একটা ইশারায় ওরা এই পৃথিবী থেকে অদৃশ্য হয়ে যেতে পারে। ওর জন্য সবাই চুপচাপ একইভাবেই দাঁড়িয়ে রইল, কারোর কিছু বলার সাহস হলো না। বিরাজ গিয়ে সোজা রোহিতের বুকে গুলি চালিয়ে দেয় আর পাগলের মতন হাসতে হাসতে বলে, এত বড় সাহস তোর? তুই আমার ওহিকে বিয়ে করবি? তোকে তো তোর জায়গায় পৌঁছে দিয়েছি একবার। বিরাজের এরকম কাজ দেখে সবাই খুব ভয় পেয়ে গেল আর রোহিতের মা নিজের ছেলের এই অবস্থা দেখে অজ্ঞান হয়ে গেল। বিরাজ এবার সোজা আহির কাছে গেল আর কিছু না বলেই সোজা আহিকে নিজের কাঁধে জাগিয়ে নিল আর ওইখান থেকে বার হয়ে গেল। বিরাজের পিছনে পিছনে বিরাজের বডিগার্ডরাও ওখান থেকে চলে গেল। 3 ঘন্টা পর একটা রুমের মধ্যে আহি আশেপাশে দেখছিল। ও দেখলো যে এখানে সব জিনিসই অনেক দামি দামি। আহি পুরো ঘরটা দেখে অবাক, এত সুন্দরও কোনো ঘর হতে পারে? আহির নজর গেল একটা বড় কিং সাইজ বেডের দিকে। আহি এবার ওই কিং সাইজ বেডে গিয়ে বসে পড়ল। কিছুক্ষণ পরে রুমের মধ্যে একটা চাকর এলো, যার হাতে একটা ট্রলি ছিল, যার মধ্যে অনেক রকমের খাবার দাবার ছিল, সবই আহির পছন্দের। আহি আরও অবাক হয়ে গেল, এরা কি করে জানলো ওর পছন্দ অপছন্দ? আহি এখনও ওই বেনারসিটাই পড়েছিল আর ওর সিঁথিতে বড় করে সিঁদুর টানা, হালকা সিঁদুর নাকেও এসে পড়েছে। হ্যাঁ, আহি আর বিরাজের বিয়ে হয়ে গেছে। কিছুক্ষণ পর বিরাজ রুমে এসে জিজ্ঞেস করলো আহিকে, তুমি ডিনার করোনি? তাড়াতাড়ি ডিনার করো, আজকে ধকল গেছে অনেক। তুমি খুব ক্লান্ত আছো, ডিনার করে ঘুমিয়ে পড়ো। আহি মাথা নিচু করে রয়েছে, ওর সাহস নেই বিরাজের দিকে তাকানোর। আহিকে মাথা নিচু করে থাকতে দেখে বিরাজের খুব রাগ হলো। বিরাজ এবার আহির কাছে গেল আর আহির দুটো গালে হাত দিয়ে আহির মুখটা ওপর করে নিয়ে আসলো আর বলতে শুরু করলো, ওহে, আমার পছন্দ না তুমি এরকম মাথা নিচু করে থাকবে। আমি চাই তুমি মাথা উঁচু করে থাকো, সে আমার সামনে হোক বা সবার সামনে। কখনো নিজেকে কারোর সামনে ঝুঁকতে দেবে না। বিরাজের এরকম কথা শুনে আহি চোখ থেকে জল বেরোতে শুরু হলো। আহি কখনো ভাবতেও পারেনি যে বিরাজ ওকে এতটা ভালোবাসে। ও ভেবেছে বিরাজ শুধু এমনিতেই বলেছে। বিরাজ এবার আহির পাশ থেকে উঠে রুম থেকে যেতে লাগলো, কিন্তু আহি বিরাজের হাত ধরে জিজ্ঞেস করলো, বিরাজজি তুমি খাবার খেয়েছো? বিরাজ আহির দিকে তাকিয়ে মাথা নাড়িয়ে হেলিয়ে দিল। আহি এবার বিরাজের হাত ধরে ওর পাশে বসালো আর বিরাজকে নিজের হাত দিয়ে খাওয়াতে লাগলো। বিরাজের তো খুশির কোনো ঠিকানাই নেই।
যে আহি ওকে নিজের হাতে খাইয়ে দিয়েছে। বিরাজও আহিকে খাইয়ে দিতে লাগলো। খাওয়া দাওয়া সেরে আহি এবার ঘুমিয়ে পড়ল আর বিরাজ স্টাডি রুমে চলে গেল। অন্যদিকে রোহিতকে হসপিটালে ভর্তি করা হয়েছে। রোহিত এখন ঠিকঠাক আছে। এদিকে আহির বাবার চোখ রাগে লাল হয়ে আছে আর আহির মাও খুব রেগে আছে। আহির বাবা রেগে চিৎকার করে বলল, লতা, তুমি ঠিকই বলেছিলে আমাকে। এই মেয়েকে এত মাথায় তোলা ঠিক হয়নি। ওর জন্য আজ আমার কত বদনাম হলো। আমি এমএলএ সন্দীপ সিংহ রায়, আমার কত সম্মান, আর আজ নিজের মেয়ের জন্য এত বদনামে হলো। দেখতে দেখতে 1 মাস কেটে গেল। 1 মাসের মধ্যে আহি পুরোপুরি বিরাজকে বুঝে নিয়েছে। বিরাজ অনেক ভালো একটা মানুষ। আর বিরাজের আর একটা রহস্য যেটা ও ভালো করে জেনে গেছে, কিন্তু এটা থেকে ওর কোনো প্রবলেম নেই। রাতের সময় আহি এক্ষুনি স্নান সেরে বার হলো আর আয়নার সামনে গিয়ে চুল মুছতে লাগলো। হঠাৎই কোথা থেকে বিরাজ এসে পিছন থেকে আহিকে জড়িয়ে ধরলো আর বলতে লাগলো, তুমি কি প্রস্তুত এখন? আহি কিছু বলল না, চুপচাপ আয়নার দিকে তাকিয়ে দাঁড়িয়ে রইল। বিরাজ আহির কোমর আরো শক্ত করে ধরল। ওহে, একদিন না একদিন একটা হওয়ারই ছিল। তুমি যদি না চাও তো আমি তোমাকে জোর করব না, কিন্তু তুমি চুপ আছো। আমি কি তোমার এই চুপ থাকাকে হ্যাঁ বলে মেনে নেব? আহি একইভাবে চুপ করে দাঁড়িয়ে রইল। বিরাজ এবার আহিকে কোলে জাগিয়ে নিল আর বিছানায় আস্তে করে শুইয়ে দিল। পরের দিন সকালে আহির ঘুম ভাঙলো আর আহি উঠে বসার চেষ্টা করলো, কিন্তু আহির ব্যথায় চিৎকার পার হয়ে যায় আর আহি নিজের পেটে হাত রাখলো। আহির ব্যথার চিৎকার শুনে বিরাজও ঘুম থেকে উঠে পড়ল আর আহিকে জিজ্ঞেস করলো, ওহে, তোমার খুবই জোরে ব্যথা হচ্ছে। আম সরি ওহে, আমি বেশি হিংস্র হয়ে গেছিলাম। আমার এতটা হিংস্র হওয়া উচিত হয়নি। আহি ব্যথার মধ্যেও মিষ্টি করে হেসে বলল, ইটস ওকে। ব্রেকফাস্ট টেবিলে আহি আর বিরাজ ব্রেকফাস্ট করছিল। বিরাজের হাতে একটা নিউজ পেপার ছিল। হঠাৎই আহির নজর গেল নিউজ পেপারে একটা ছবির মধ্যে। ছবিটা রোহিতের ছিল, যার সঙ্গে আহির বিয়ে হওয়ার কথা ছিল। বড় বড় অক্ষরে নাম লেখা ছিল রোহিত বসু। রোহিত বসু একজন বড় ক্রিমিনাল, যে গার্লস ট্রাফিকিং করে বিগত কয়েক মাস ধরে খোঁজা হচ্ছে একে, আর আজ একে খুঁজে পাওয়া গেছে। বিরাজ এবার আহির দিকে তাকালো। বিরাজ দেখলো যে আহির নজর অন্যদিকে। ও আহির নজরকে ফলো করলো আর দেখলো যে ওর নজর রোহিত বসুর নিউজে। এইটা দেখে ওর মুখের মধ্যে একটা হাসি চলে এলো। কি হতে চলেছে এরপর? কেন রোহিত বসুর নিউজ দেখে বিরাজের মুখে একটা হাসি চলে এলো? এই হাসির রহস্য কি? তাহলে কি বিরাজই কিছু করেছে রোহিত বসুর সঙ্গে? 1 মাস পর আহি গার্ডেনের মধ্যে ফুল গাছে জল দিচ্ছিল। হঠাৎই ওর মাথা ঘুরতে শুরু হলো আর ও কিছু বুঝে উঠবে তার আগেই ওর চারিদিক শুধু ধোঁয়া দেখতে পাচ্ছে আর অন্ধকার আস্তে আস্তে ওর চোখে পুরো বন্ধ হয়ে গেল। আর ও যেই পড়ে যেতে যাবে হঠাৎই কেউ এসে ওকে ওর মজবুত বাহুবন্ধনে ধরে নিল। আধা ঘন্টা পর ডক্টর বিরাজের দিকে তাকালো আর হাসতে হাসতে বলল, অভিনন্দন মিস্টার, আপনি বাবা হতে চলেছেন। এটা শুনে বিরাজের খুশির কোনো ঠিকানাই নেই। এবার বিরাজ আহির কাছে গিয়ে আহিকে জড়িয়ে ধরল। আহিও খুব খুশি এটা শুনে যে ও মা হতে চলেছে। দুজন এতটা খুশি ছিল যে দুজনের চোখ থেকেই জল পড়তে শুরু হলো। এবার থেকে বিরাজ আহির অনেক খেয়াল রাখতে শুরু করলো। কিন্তু সবাই বলে না, খুশির দিন বেশি দিন টেকে না। এটাও হচ্ছে আহি আর বিরাজের সঙ্গে। আসলে বিরাজ জেনারেল আর্মি অফিসার। বিরাজ নিজের দেশের জন্য সব কিছু করতে পারে। তার ফলে আজকেও ওর সিক্রেট এজেন্ট থেকে জেনারেল বিরাজ খুরানা। বিরাজ নিজের এই পরিচয়টা সবাই দিয়ে এই জন্য লুকিয়ে রেখেছে। সিক্রেট এজেন্টদের নিজের পরিচয় লুকিয়ে রাখতে হয়। ওরা কাউকেই বলতে পারবে না নিজেদের এই কাজের ব্যাপারে। আর সেদিনকে ওই ড্রাগসগুলো একজন বড় ক্রিমিনালের ছিল
আর ওই ক্রিমিনাল আর ওর ড্রাগসগুলো ধরার দায়িত্ব বিরাজের ছিল। আর বিরাজের কাজই করছিল। আহির 9 মাস চলছিল। ডেলিভারির সময়ও আর বেশি দিন বাকি নেই। বিরাজ আহিকে খাইয়ে দিয়েছিল। তখনই হঠাৎ ওর ফোনটা বেজে ওঠে। ও আহিকে খেতে বলে। কথা বলার জন্য বাইরে চলে গেল। কিন্তু ও যত কথা বলছে ততই ওর মাথা থেকে ঠান্ডা ঘাম ঝরতে লাগলো। বিরাজ বলল, আই এম রেডি ফর দিস মিশন। বিরাজ এবার ফোনটা কেটে যেই পিছনে ঘুরেছে ও দেখলো যে আহি ওর পিছনে দাঁড়িয়ে আছে। আর আহির মুখ দেখে মনে হচ্ছে ও বিরাজের সবই কথা শুনেছে। বিরাজ কিছু বলতে যাবে। ওহে, আসলে আমি আহি এবার বিরাজকে জড়িয়ে ধরে বলল, আমি সবই জানি তোমার ব্যাপারে। আমি একদিন তোমাকে কথা বলতে শুনেছিলাম। কি হয়েছে? আমি প্রেগনেন্ট, তো তোমাকে আমার দেশের জন্য লড়তেই হবে। আমার চিন্তা করো না, তুমি এই মিশনে যাও। বিরাজ আহির এরকম সাপোর্টিং কথা শুনে এবার আহিকে জড়িয়ে ধরে আহির মাথায় নিজের ভালোবাসার ছোঁয়া বসিয়ে দিল। আহি বিরাজের বুকে নিজের মুখ লুকিয়ে নিল আর নিঃশব্দে কান্না করতে লাগলো। 2 দিন পর আজকেই বিরাজকে বর্ডারের জন্য রওনা দিতে হবে। বিরাজ আর আহি বাইরে গেটের সামনে দাঁড়িয়ে আছে। বিরাজ আহির মাথায় নিজের ভালোবাসার পরশ বসিয়ে দিল। নিজের আর আমার পরের খেয়াল রাখবে। আহি এবার বিরাজের বুকে মুখ লুকিয়ে বলল, রাখবো। তুমিও তোমার খেয়াল রেখো আর তাড়াতাড়ি আসবে। আমি অপেক্ষায় থাকবো তোমার আশায়। বিরাজ এবার গাড়িতে বসতে লাগলো। কিন্তু আহি দৌড়ে গিয়ে গাড়ির দরজা খুলে বিরাজের কোলে বসে বিরাজকে জড়িয়ে ধরে বলে, তুমি আসবে তো তাড়াতাড়ি? আমি অপেক্ষায় থাকবো তোমার। আচ্ছা, আমার যদি কিছু হয়ে যায়? আমার খুবই ভয় লাগছে। এটা শুনে বিরাজ জানে না কেন ওর মনের মধ্যে কিরকম একটা মনে হলো। বিরাজ আহিকে সান্ত্বনা দিয়ে বলল, কিচ্ছু হবে না, আমি তাড়াতাড়ি চলে আসব। আমি প্রমিস করছি, আমি তাড়াতাড়ি তোমার কাছে, আমার পরের কাছে ফিরে আসব। তারপর আহি গাড়ি থেকে নেমে পড়ল আর বিরাজও চলে গেল। আহি বিরাজের গাড়ির দিকে এক ঠাই দৃষ্টিতেই তাকিয়ে আছে। যতক্ষণ না বিরাজের গাড়ি আহির চোখ থেকে আড়াল হয়েছে ততক্ষণ আহি চোখ সরায়নি। কিছুক্ষণ পর আহি ঘরে ঢুকে পড়ল। আহির আজকে কীরকম একটা অনুভূতি মনে হচ্ছে। আহি বুঝে উঠতে পারছে না কেন এরকম হচ্ছে। আহির কোনো কাজ ছিল না, তাই আহি ভাবলো একটু টিভি দেখা যাক। আহি এবার বড় লিভিং রুমে গেল আর বড় সোফায় বসে পড়ল। তারপর টিভি দেখতে লাগলো। আহি টিভি দেখছিল, হঠাৎই একটা চাকর এসে বলল, ম্যাম, আপনার সঙ্গে 2 জন দেখা করতে এসেছে। আহি এবার ভাবলো কে এবার ওর সঙ্গে দেখা করতে এলো। আহি চাকরকে বলল, ওদেরকে হল রুমে বসাও, আমি যাচ্ছি। আহি এবার হল রুমের দিকে গেল, কিন্তু রুমে গিয়ে রুমের দৃশ্য দেখে ও পুরোই অবাক। ওর মা আর বাবা বসে আছে আর ওর দিকে তাকিয়ে হাসছে। আহির মুখ থেকে বার হলো, মা বাবা তোমরা এখানে? আহির মা এবার ছুটে আহির কাছে এলো আর আহিকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, তুই এখনো আমাদের ক্ষমা করিস না, আমাদের ক্ষমা করে দে। আমরা কার হাতে তোকে তুলে দিচ্ছিলাম, আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি, আমাদের ক্ষমা করে দে। আহির বাবাও খুব দুঃখের সাথে বলল, হ্যাঁ, আমাদের ক্ষমা করো আহির। আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি। আর এখন তো আমাদের নাতি নাতনিও আসতে চলেছে। আমাদের কি অধিকার নেই নিজের নাতি নাতনিকে কোলের মধ্যে বসিয়ে খেলানোর? আহির মনটা এতটাই পবিত্র ছিল যে ওর মা বাবার এসব কথা শুনে আহির বাবা বলল, হ্যাঁ মেয়ে, নিশ্চয়ই ক্ষমা করব, কিন্তু তুই আমাদের সঙ্গে বাড়ি চল। এখন তো বিরাজও নেই, কি করবি এখানে একলা থেকে? ওখানে থাকলে আমরা একটু তোর খেয়াল রাখবো। আহি প্রথমে না করলেও পরে রাজি হয়ে যায়। কিন্তু তখনই হঠাৎ একজনের চিৎকারের আওয়াজ এলো, আহিজান, আরে ওই আহিজান, কোথায় গেলি? আহি এবার ওদিকে তাকালো আর দেখলো যে তনুজা এসেছে। হ্যাঁ, তনুজা দিফান, আহির বেস্ট ফ্রেন্ড। আহি তনুজাকে দেখে পুরোই অবাক।
কারণ তনুজার তো 2 দিন পর অস্ট্রেলিয়া থেকে আসার কথা ছিল। আহি তনুজাকে দেখে বলল, কিন্তু তোর তো 2 দিন পর আসার কথা ছিল। তনুজা এবার হাসতে হাসতে বলল, আরে সারপ্রাইজ দিতে এসেছিলাম তোকে, সারপ্রাইজ বলে একটা জিনিস হয় জানিস না তুই? ছাড় বাদ দে, এবার জেনে গেলি তো তুই। আহি এখানের অ্যাড্রেস দিয়েছিল তনুজাকে। তনুজা আর কিছু না বলে আহিকে জড়িয়ে ধরে। আহিও তনুজাকে জড়িয়ে ধরে। তারপর তনুজা আহির বাবা মায়ের পা ছুঁয়ে প্রণাম করলো, কারণ আহি কখনো তনুজাকে বলেনি যে ওর বাবা মা ওর সঙ্গে কতটা খারাপ ব্যবহার করে আছে। আহি সবসময় তনুজাকে বলেছে ওর বাবা মা খুবই ভালো। আহির মা আহিকে বলল, আহি বার হওয়া যাক। আহি ওর মাকে বলল, মা আজকে না, 2 দিন পর গেলে হবে না? আহির মা একটু থতমত খেয়ে বলল, হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই 2 দিন পরেই যাব। কিন্তু আহি জানতো না যে 2 দিন পর ওর জীবন চলে যাবে। খুব মজায় এই 2 দিন কেটে গেল। এইসব কথা আহি বিরাজকে ফোন থেকে বলেছে। হঠাৎ বিয়েটাকে ভাবনা থেকে বার হলো বিরাজজি। ফ্ল্যাশব্যাক এন্ড। আজ এত বছর পরেও আহির কোনো খোঁজ পেল না বিরাজ। এটা ভাবতেই 2 ফোঁটা অশ্রু বিরাজের গালে নেমে পড়ল। বিরাজ মনে মনে নিজের উপর খুবই রাগ হচ্ছে যে ও কেন চলে গেছিল আহিকে একলা ছেড়ে। এখন আয়েশাকে ও ওর মেয়েকে খুঁজে পেয়েছে। ও ওর মেয়েকে খুবই খুশি রাখবে। অন্যদিকে রমি চিৎকার করে, দি কোথায় গেলে? দি, ও দি, আমি পালিয়ে এসেছি, তাড়াতাড়ি করে আমাকে লুকিয়ে নাও, না হলে ওই হালাকু খান আমাকে ছাড়বে না। ওই হালাকু খান আমাকে ইঞ্জেকশন জোর করে লাগিয়ে দিয়েছে। আয়েশা কিচেন থেকে বার হয়ে ও ওর হলুদ বেনারসি শাড়িতে হাত মুছতে মুছতে বলল, কি হয়েছে তোর? আর কোথায় চলে গেলি তুই? আর কি সব বলছিস? রমি নকল কান্না কেঁদে বলল, তুমি কিচ্ছু জানো না আমার সঙ্গে কি কি হয়েছে, আমাকে কত টর্চার করা হয়েছে, ফিজিক্যাল মেন্টালিটি কতটা কষ্ট। আয়েশা মন দিয়ে ওর কথা শুনে বলল, কি হয়েছে তোর সঙ্গে? আর ফিজিক্যাল মেন্টালি কে করলো টর্চার তোকে? রমি নকল কান্না কেঁদে বলল, হালাকু খান, দি জিজ্ঞাসা করো না কি কি করেছে আমার সঙ্গে। প্রথমে জোর করে আমার হাত ধরেছে, তারপর জোর করে আমার জামার হাতা ছিঁড়ে দিয়েছে। আয়েশা খুবই মন দিয়ে রমির কথাগুলো শুনে আর মাঝে মাঝে রমির পিছনেও তাকাচ্ছে। রমি তারপর হাত দেখিয়ে বলল, তারপরে এই জায়গাটা ইঞ্জেকশন দিয়েছে, কত ব্যথা। রমি এসব বলছিল, হঠাৎই ওর কাঁধে কেউ শক্ত করে বলল, আর একটা ভারী গলার আওয়াজ ভেসে এলো, ও আচ্ছা, এত কষ্ট হয়েছে তোর? বাই দ্য ওয়ে, এই হালাকু খানটা কে বলতো? কলেজে খুবই ফেমাস, অনেক শুনেছি ওই হালাকু খানের ব্যাপারে। আজ আমিও জানতে চাই কে এই হালাকু খান। রমির দিকে তাকিয়ে শয়তানি হাসতে হাসতে বলল রাজ। রমি এবার দাঁত বার করে হাসতে হাসতে বলল, হ্যাঁ, হালাকু খান খুবই ফেমাস কলেজে, আর হালাকু খান তো খুবই ভালো মানুষ। রাজ আরও শয়তানি হাসতে হাসতে বলল, এই ভালো মানুষ হালাকু খানকে আমিও জানতে চাই। রমি এবার রাজকে বলল, হ্যাঁ, আমি তোমাকে দেখা করাবো। আসলে উনি এখানে আছে, এদিকে দেখো। রাজ যেই না ওই দিকে দেখলো, রমি দৌড়ে পালালো অন্যদিকে। তারপর কারো সঙ্গে ধাক্কা খেলো খুবই শক্ত জিনিসের সঙ্গে। এইটা আর কেউ না, বরদানের সঙ্গে ধাক্কা খেয়েছে রমি। রমি বরদানকে দেখে অনেক সাহস পেয়ে গেল আর ন্যাকা কান্নায় কেঁদে বলল, দা ভাই, ওই দানবটা আমাকে জ্বালাতন করছে। এতটা নিষ্পাপভাবে বলেছে রমি যে বরদানের মন গলে গেল। আর বরদান রমিকে জড়িয়ে ধরলো এমনভাবে, বরদান রমিকে জড়িয়ে ধরেছে রমিকে যেন রমি কোনো ছোট্ট পুতুল। আর ওটা আদরের সঙ্গে রমির মাথায় হাত বোলাতে লাগলো, যেন রমি ওর নিজের ছোট্ট বোন।
আর রুমির মাথায় হাত বোলাতে বোলাতে বলল, রাজ, তুই কেন গুড়িয়াকে জ্বালাতন করছিস? আমি যেন আর না দেখি তোকে গুড়িয়াকে জ্বালাতন করতে। এই বলে বরদান একবার রুমির মাথায় হাত বুলিয়ে দিল, তারপর বাইরে চলে গেল। এইদিকে বরদানের মুখ থেকে গুড়িয়ার শব্দ শুনে রুমি খুবই খুশি হলো। রুমির যেন খুশির কোনো ঠিকানাই নেই। রুমিরও শখ ছিল ওরও একটা দাদা হবে, কিন্তু পূরণ হলো কই? ওর শখ, ওর তো কোনো পরিবারই নেই, কিন্তু আজ বরদানের এতটা আদর করে ওর মাথায় হাত বোলানো খুবই আপন মনে হলো। কিছুক্ষণ পরেই রুমি নিজের আসল রূপে চলে এলো। তারপর রাজকে জিভ দেখিয়ে দৌড়ে পালালো, আর রাজ তাতে দাঁত চিপে সব সহ্য করে নিল। রাজ মনে মনে বলল, একবার বিয়েটা হতে দে। একটাও রাত যদি তোকে ঘুমাতে দিয়েছি, সারা রাত যদি না তোকে জাগিয়েছি আর জ্বালাতন করেছি প্রত্যেকটা দিন, তাহলে আমার নাম রাজ না। আয়েশা কিছু বুঝতেই পারল না যে কি হলো। এটা যদি কোনো হ্যাকিং বিষয় হতো তাহলে ওর জন্য কোনো ব্যাপারই ছিল না। এসব পরিবারের বিষয় ওর মাথায় ঢোকে না। ও ওর মাথা চুলকাতে চুলকাতে ফের কিচেনে খাবার বানাতে চলে গেল। আয়েশা খাবার বানাচ্ছিল। হঠাৎ করেই ওর কিছু একটা মনে হলো, আর ওর কানেও একটা জোরে আওয়াজ এলো, আর কেউ যেন ওর আঁচল ধরে টানছে। তারপরও পিছন ফিরে দেখলো, দেখেও পুরোই অবাক, কারণ অথর্ব নিজের পায়ে হেঁটে এসে ওর আঁচল ধরে টানছে। ওর হাতে একটা AK-47 রয়েছে, আর একটা চাকর মাটিতে লুটিয়ে পড়ে আছে। ওর হাত থেকে রক্ত বার হচ্ছে। এই দৃশ্য দেখে ও পুরোই অবাক। ও বুঝতে পারলো না ও খুশি হবে যে ওর ছেলে ওর আর ওর বাপের মানচিত্রে এগোচ্ছে, না কাঁদবে বেচারা চাকরের হাতে গুলি চালিয়ে দিয়েছে ওর ছেলে। এরই মধ্যেখানে বরদান কিচেনে ঢুকলো আর অথর্বকে কোলে জাগিয়ে নিল। তারপর অথর্বকে আদর করতে লাগলো। আমার সিংহ আমার মানচিত্রে এগোচ্ছে, আমার রাজা ছেলে। আয়েশা পুতুলের মতন একইভাবে এক জায়গায় চেয়ে দাঁড়িয়ে রয়েছে। বরদান এবার আয়েশার কাছে গেল আর অথর্বকে কোলে নিয়ে আয়েশার দিকে ঝুঁকলো, আর খুবই জোরে আয়েশার ঠোঁট কামড়ে নিল। আয়েশা চিৎকার করতে পারছে না। বরদানের এই কাজে আয়েশা বরদানের দিকে রেগে তাকিয়ে তাকালো। বরদান মুচকি মুচকি হাসছে। পিছন থেকে বাইরে চলে গেল অথর্বকে নিয়ে। প্রায় রাত 1:10 বিকে এন্টারপ্রাইজ বিল্ডিং। আরডি বিকে এন্টারপ্রাইজ বিল্ডিংয়ে সিসিটিভি রুমের মধ্যে রয়েছে। আরও একলা ছিল। ও এবার সব সিসিটিভি হ্যাক করে নিল, আর সঙ্গে সঙ্গেই সব সিসিটিভি বন্ধ হয়ে গেল। আর ওর হাতে একটা ছোট্টর মতন বক্স ছিল। ওই বক্সটাতে এক জায়গায় ফিট করে দিল। 10 মিনিট পর আরডি বিকে এন্টারপ্রাইজ বিল্ডিং থেকে অনেকটা দূরে দাঁড়িয়েছিল। আরডি এবার উল্টো কাউন্ট করতে লাগলো। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, 0। সঙ্গে সঙ্গেই খুবই জোরে একটা আওয়াজের সাথে বিল্ডিংটা ব্লাস্ট করলো। এই আওয়াজটা শুনে আরডির মুখে একটা হাসি চলে এলো। আরডি এবার পিছনে ঘুরে ওর চশমাটা পরে নিল আর এগোতে লাগলো। ও যথাযথ এগোচ্ছে ততই পিছনে বিল্ডিংটা আরও দাউ দাউ করে চলতে লাগলো। হালকা আওয়াজ করে রুমের দরজা খুলে গেল। আয়েশার রুমে ঢুকে দেখলো বরদান আর অথর্ব ঘুমোচ্ছে। আয়েশা আস্তে করে ওয়াশরুমে গেল। কিছুক্ষণ পর ওর হুডি খুলে একটা সাদা স্যুট পরে নেয় আর ওয়াশরুম থেকে বার হয়ে আসে। বিছানার দিকে দেখলো, কিন্তু দেখেই পুরোই অবাক, কারণ বরদান নেই বিছানায়। হঠাৎ কেউ পিছন থেকে আয়েশার মুখ চেপে ধরলো আর ওয়াশরুমে নিয়ে চলে গেল, আর দরজা ফট করে লাগিয়ে দিল। আয়েশা কোনো আওয়াজও করতে পারছে না। এবার যে ওকে ধরেছিল সে ওকে ছেড়ে দিল। এটা আর কেউ না, বরদান ছিল। বরদানের চোখ লাল হয়েছিল। বরদান একটা কথা তাতে দাঁত পিষে বলল, এতক্ষণ কোথায় ছিলে? আয়েশা খুবই ভয় পেয়ে গিয়েছিল। আয়েশা ভয়ে আটকে আটকে বলল, আসলে
আমি বাইরে হ্যাঁ হাওয়া খেতে গিয়েছিলাম। বরদান আর কিছু না বলেই আয়েশাকে ফ্লোরে ছুঁড়ে ফেলল আর আয়েশার উপর চড়ে এলো। তারপর বরদান আয়েশার জামা কাপড় চারিদিকে ফেলে দিল আর কিছু না বলেই নিজেকে আয়েশার মধ্যে প্রবেশ করল। আয়েশা জোরে চিৎকার করল, কিন্তু বরদান ওর চিৎকারকে ইগনোর করে অনেক জোর সহ মুভ করছে। আয়েশা চিৎকার করে কাঁদতে কাঁদতে বলল, আমার লাগছে, আমাকে ছাড়ো, আমি মরে যাব, খুব কষ্ট হচ্ছে, দয়া করে আমাকে ছাড়ো। কিন্তু আয়েশা চিৎকার আরও তীব্র হয়ে গেল, কারণ বরদান আয়েশার কথা শুনে আরও জোরে মুভ করতে শুরু করে দিল। 2 ঘন্টা পর এবার বরদান খুবই রেগে গিয়ে বলল, আয়শা, আমি সব কিছু সহ্য করতে পারি, কিন্তু মিথ্যে আমি সহ্য করতে পারি না। আর তুমি ভালো করে জানো আমি আমার রাগ কন্ট্রোল করতে পারি না। এটা তোমার থেকে ভালো আর কেউ জানে না। জানি না কেন তুমি আমাকে মিথ্যা কথা বলছো, তবে আমি অপেক্ষায় থাকবো সত্যির। এই বলে বরদান আয়েশার ঠোঁটে অল্প করে কিস করলো আর আয়েশার উপর থেকে সরে গেল আর আয়েশাকে কোলে জাগিয়ে নিল আর বাথটাবে বসিয়ে দিল আর নিজেই আয়েশাকে জড়িয়ে ধরে বাথটাবে বসে পড়ল। আয়েশার মাথায় হাত বোলাতে লাগলো বরদান আর বলল, আয়শা, তুমি যাই করো না কেন, কিন্তু আমার বিশ্বাস তুমি আমাকে কখনো বিশ্বাসঘাত করবে না। আয়শা, তুমি যদি কোনো মার্ডারই করো বা কোনো বিল্ডিংটাই উড়িয়ে দাও, আমার কোনো যায় আসে না। তুমি চাইলে আমি তোমার সাহায্য করব, বাট ইউ উইল নেভার চিট মি। তুমি যদি এটা করো তাহলে আয়শা আমি তোমার সঙ্গে কি করব সেটা আমি নিজেও জানি না। এটা শুনে চোখে আলো জ্বলে উঠল আর নালিশ করার সুরে বলল আয়েশা, তুমি এটা কি করে ভাবলে? দেখো, আমি তোমাকে নিজের হাতে মেরে ফেলতে পারি, তবে স্বপ্নেও আমি তোমাকে ছেড়ে অন্য কারোর কাছে যাওয়ার কথা ভাববো না। তোমাকে ছেড়ে অন্য কারোর কাছে যাওয়ার আগে যেন আমার মৃত্যু হয়, কারণ আমার ভালোবাসা সত্যি আর তুমি আমাকে বিশ্বাস করো। এই কথাটা শুনে খুব ভালো লাগলো মনের ভেতর। বরদান এবার হেসে বলল, আচ্ছা তাই? আর হ্যাঁ আয়শা, আমি অপেক্ষায় থাকবো ওই সত্যিটা জানার। অধিকার আছে আমার ওই সত্যিটা জানার। আর আয়শা, তুমি যখনই কোনো বিপদে পড়বে তখন আমাকে তোমার পাশে পাবে। আমি যেখানেই থাকি না, যাই করি না কেন, আমি সব কিছু ছেড়ে তোমার কাছে চলে আসব। এটা শুনে আয়েশার চোখ থেকে জল বার হয়ে এলো। আয়েশা এবার খুবই রহস্যময়ভাবে বলল, আমি যদি মরে যাই? চটাপ করে একটা থাপ্পড়ের আওয়াজ বাথরুমের মধ্যে ছড়িয়ে পড়ল এক হাত আয়েশার গালে। বরদান খুবই রেগে দাঁতে দাঁত চেপে বলল, এইবার বলেছো, ঠিক আছে। আমি পরে যেন কখনো না শুনি তোমার মুখ থেকে এই কথা, কারণ তোমার মৃত্যুর আগে যেন আমার মৃত্যু হয়। আয়েশা বরদানকে জড়িয়ে ধরল। কিছুক্ষণ পর বরদান আর আয়েশা রুমে এলো আর ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালে ব্রেকফাস্ট টেবিলে আয়েশা অথর্বকে খাইয়ে দিয়েছিল। রুমি ফোনের মধ্যে ইউটিউব শর্ট দেখছে আর ব্রেকফাস্ট করছে। হঠাৎই একজনের আওয়াজ এলো। আয়েশা আর রুমির খুবই চেনা। হ্যাঁ, এটা আলিয়া ছিল। আলিয়ার ব্যাপারে সবাই সব কিছু জানে, কারণ 1 বছর আগে আলিয়া আর বিরাটের দেখা অস্ট্রেলিয়ায়। তারপর ওরা দুজনকে এতটা ভালোবেসে ফেলে যে কারোর অনুমতি ছাড়াই বিয়ে করে ফেলে। আর 2 দিন আগেই আলিয়া সাহস করে আয়েশাকে সব বলেছে। তারপর আর আয়েশা বরদানকে বলেছে। আলিয়া এসে আয়েশাকে জড়িয়ে ধরল আর বলল, দি আই এম প্রেগনেন্ট। এটা শুনিয়ে সবাই খুব খুশি হলো। বিরাটের বাবাও উল্টে খুশি হয়েছে এটা শুনে। বিরাট ওর বাবাকে আগে সব কিছু বলে দিয়েছে। বিরাটের নিজের বিজনেস আছে আর বরদানের সঙ্গে আন্ডারওয়ার্ল্ড কানেকটিভ আর মাফিয়া সেকেন্ড লিডার। অন্যদিকে রাজ, ওর পুরো ইন্ডিয়ায় প্রত্যেকটা দেশে একটা করে কলেজ ব্রাঞ্চ আছে। যে কলেজের প্রফেসর ওই কলেজটাও ওরই। ওর আর আন্ডারওয়ার্ল্ড কানেকটিভের সঙ্গে দূরেই কোনো সম্পর্কই নেই। এইসব থেকে দূরে থাকে রাজ। এক কথায় বলা যায় নিরাজই দূরে রেখেছে। কেন, এটা তো একটা রহস্য। বিরাটের মা অ্যাক্সিডেন্টে মারা যায়, কিন্তু রাজের মা কে, এটা একটা রহস্য।
এবার সবাই একসঙ্গে ব্রেকফাস্ট করলো। রোমিও খুব খুশি ছিল, তাই আজ কলেজে যেতে চায় না সে। অন্যদিকে আগুনে দাউ দাউ করে পুড়ে যাওয়া ভিকে এন্টারপ্রাইজ বিল্ডিংয়ে পুলিশরা চারিদিকে খোঁজ করছিল, আর পুলিশের হাতে একটা ইয়াররিংস ছিল। বিকে এন্টারপ্রাইজ বিল্ডিং যেটা আগুনে দাউ দাউ করে জ্বলছে, আর বিরাজ দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজের বিল্ডিং দেখছে। ইন্সপেক্টর রাজু বলল, স্যার আমার তো মনে হয় যে এটা করেছে ও অনেক দিন ধরে ব্লোডিং এর উপর নজর রেখেছে, আর খুব ভয়ঙ্কর বোম ছিল, যেটা বোমটা একটা পুরো ব্লোডিংকে জ্বালিয়ে পুড়িয়ে দিল। বিরাজি এক্সপ্রেশন লেস হয়ে বলল, ক্লোজ দিস কেস। ইন্সপেক্টর রাজু অবাক হয়ে বলল, হোয়াট ইউ আর স্যার? বিরাজি, ইয়েস আই এম শিওর। আর ইন্সপেক্টর রাজু ওই আর্নিংটা কোথায়? এটা শুনে ইন্সপেক্টর রাজু জামার পকেট থেকে একটা বক্স বার করলো, আর ওই বক্সটার মধ্যে প্লাস্টিকের র্যাপ করা রয়েছে ওই ইয়াররিংস। ইন্সপেক্টর রাজু বিরাজিকে দিলেন। বিরাজি ইয়াররিংটা ভালো করে দেখলো, দেখে ওনার চোখ থেকে এক ফোঁটা অশ্রু ওনার গালে গড়িয়ে পড়ল, যেটা কেউ দেখার আগেই উনি মুছে ফেললেন। অন্যদিকে বরদানের মেনশন, রমি ও ওর বড় রুমের মধ্যে যেটা বরদান ওকে দিয়েছে, ও খুবই খুশি ছিল। ওই বড় রুমে বড় সোফায় বসে বসে চিপস খেতে খেতে ফোন আর টিভি একসঙ্গে দেখছে। ওই দুটো একসঙ্গে দেখতে খুবই ভালো লাগে। তখনই হঠাৎ ওর শান্তি ভঙ্গ করে একজনের ভারী গলার আওয়াজ ভেসে এলো, এই হোমওয়ার্কগুলো কি তোর বাবা করবে? রুমি এতটাই ভয় পেয়ে গেল, এক ঝটকায় ও উঠে বলল সোফা থেকে। রুমি থতমত খেয়ে বলল, বেবি আসলে আমি তো একটু খিদে পেয়েছিল, খেয়ে নিয়ে আর পরে একটু হোমওয়ার্ক করব। আর তুমি চলে এলে জান। এইসব কথা শুনে রাজ খুবই রেগে গেল, আর রেগে চিৎকার করে বলল, রমি আমি কিছু বলছি না তোকে, এর মানে এই না যে তুই এসব ফালতু বকবক করবি। কোথা থেকে শিখেছিস এসব ফালতু বকবক করা? আমি তোকে আগেও বলেছি আমার এরকম ফালতু বকবক পছন্দ না। পড়াশোনা তো মাথা খেয়েছিস, পড়াশোনায় একটুও মন দেবে না, দিন রাত পড়ে পড়ে গেম খেলবে আর টিভি। আর আমি তোকে ভালোবাসি বলে তুই আমার ভালোবাসার ফায়দা লুটবি? কখনোই না। আর আজ কলেজ কেন যাসনি? রুমি বুঝতে পারল না ও আর কি বলবে, কি করলে এই সাইকোটার থেকে বাঁচবে। তখনই ওর মুখে একটা শয়তানি হাসি চলে এলো। ও এদিক ওদিক না সোজা রাজের কোলে উঠে গেল লাফ মেরে, আর রাজের ঠোঁটের সঙ্গে নিজের ঠোঁট মিলিয়ে দিল। রাজের চোখ তো বড় বড় হয়ে গেল। রাজ আর কিছু না ভেবেই রুমির সাথে সঙ্গ দিতে লাগলো। 10 মিনিট পর দুজন দুজনের থেকে আলাদা হলো, আর জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো। রাজ এবার রুমিকে কোলে সাজিয়ে নিল, আর বিছানার মধ্যে শুয়ে দিল, আর নিজেই ওর উপর শুয়ে পড়ল, আর রুমির মুখে পুরো কিস করতে লাগলো। রাজ এবার রুমির শার্ট আর প্যান্ট খুলে দিল। রুমি এবার নিজের চোখ বন্ধ করে নিল। রাজ ওর চোখে কিস করল, তারপর নিজেরও জামা খুলে দিল। রাজ এবার রুমির পুরো শরীরে কিস করতে লাগলো। কিছুক্ষণ পরে রুমি জোরে একটা চিৎকার শোনা গেল, আর রুমি আরও জোরে চোখ বন্ধ করে আর নিজের ঠোঁট কামড়ে নিল। হ্যাঁ, রাজ নিজেকে ওর মধ্যে প্রবেশ করিয়েছে। আজকে ওরা দুইজন সত্যিকারের এক হয়েছে। পুরো রুমে রুমির হালকা কান্নার আওয়াজ শোনা যাচ্ছে। অন্যদিকে গার্ডেনের মধ্যে অন্য কিছুই সিন চলছিল। বরদান অথর্ব ছোট্ট ছোট্ট হাতে বন্দুক ধরিয়ে বলল, লিটল প্রিন্স, যখন তুমি কাউকে মারবে ঠিক এইভাবে বন্দুক ধরবে। সামনে একটা লোককে বেঁধে রাখা হয়েছে। বরদান এবার ওই লোকটাকে শুট করে বলল, লিটল প্রিন্স, এইভাবে গুলি চালাতে হয়, দেখলে তো? লিটল প্রিন্স, চলো এভাবে গুলি করো। অথর্ব হাসতে হাসতে ওই লোকটার উপর 5টা গুলি করলো। সব কয়টা লোকটার মাথার এপার ওপার করে দিল। তারপর অথর্ব হাততালি বাজাতে লাগলো। এদিকে আয়েশা বড় কাচের জানালা থেকে সব দেখছে আর মনে মনে হাসছে, কিন্তু সামনে প্রকাশ করলো না। অন্যদিকে রাজ রমিকে ছাড়তে চাইছে না।
বেচারি রুমির এবার হাল খারাপ হয়ে গেছে। রাজ এবার নোটিশ করলো রুমি কোনো সাড়া করছে না আর নড়াচড়াও করছে না। রাজ দেখলো যে রুমি অজ্ঞান হয়ে গেছে। রাজ এবার রুমিকে ছেড়ে ওয়াশরুমে চলে গেল। কিছুক্ষণ পরে ফ্রেশ হয়ে বার হলো। তারপর এক নজর রুমির দিকে দেখলো রাজ। তারপর ওর নজর গেল সাদা বিছানায় লাল লাল রক্তের দাগে, যেটা দেখে ওর মুখে একটা মিষ্টি হাসি চলে এলো। রাজ এবার হাসতে হাসতে বাইরে চলে গেল। অথর্ব এবার বরদানের দিকে তাকালো আর বলল, পাপা আরও মারবো, গুলি চালাবো, আরও মারবো। আয়েশা এসব দূর থেকে শুনতে পাচ্ছে আর মনে মনে ভাবছে যে ও যেরকম চেয়েছিল ওর ছেলে সেরকম হয়েছে। যেটা ও করতে পারে না আজ ওর বাপ করে দেখাচ্ছে। আয়েশা এবার চোখ থেকে জল বার হয়ে গেল খুশিতে। আলিয়া এবার পিছন থেকে এসে আয়েশাকে জড়িয়ে ধরে বলল, দি দেখ, তুই যেটা চাইছিস সেটা হচ্ছে, কিন্তু দি আমার খুব খিদে পেয়েছে, কিছু খেতে দিবি? না হলে আমি তো শেষ হয়ে যাব। অনেকদিন তোর হাতের বিরিয়ানি খাওয়া হয়নি। আয়েশা এবার আলিয়ার মাথায় হাত বুলিয়ে বলল, ওকে আমার ছোট বোন, বিরিয়ানি আগে থেকেই বানিয়ে রেখেছি তোর জন্য। আয়েশা একটা চাকরকে ডেকে আলিয়াকে খেতে দিতে বলল। আলিয়া এবার খেতে চলে গেল। বরদান হঠাৎই আয়েশার দিকে তাকালো। বরদান এভাবে তাকানোতে আয়েশার যেন বুকটা কেঁপে উঠল। বরদান ওর দিকে তাকাচ্ছে আর শয়তানি হাসি আসছে। আয়েশার বরদানের হাসিটা খুবই রহস্যময় লাগলো। বরদান এবার আয়েশার দিকে দেখে হাসতে হাসতে আয়েশাকে কিছু ইশারা করলো, কিন্তু আয়েশা কিছু বুঝতেই পারল না কি ইশারা করলো বরদান। আলিয়া এবার চিৎকার করে আয়েশাকে ডাকতে লাগলো আর আয়েশা আলিয়ার চিৎকার শুনে ভিতরে ঢুকে গেল। কিন্তু বরদান একইভাবে হাসতে হাসতে আয়েশা যাওয়ার দিকে তাকিয়ে আছে। অথর্ব ও ছোট ছোট হাত দিয়ে বরদানের গাল ছুঁয়ে দিল। তারপর তোতলাতে তোতলাতে বলল, পাপা পাপা আমি আরও মারবো, লোক আনো, আমি আরও মারবো। আয়েশা এবার কিচেনে চলে গেল। লাঞ্চ টাইম, সবাই খাবার খেতে যে যার কাজে লেগে গেল। লিভিং রুম সোফায় বসে বরদান ফাইল চেক করছিল। রাজ এসে বরদানের পাশে বসলো আর টিভি চালিয়ে দিল। রাজ একটা নিউজ চ্যানেল দিল। নিউজ রিপোর্ট, জানা যাচ্ছে যে মিস্ট্রিয়াস হ্যাকার আরডি বিজনেসম্যান বিরাজ খুনারার অফিস বিল্ডিং ব্লাস্ট করলো খুবই নির্দয়ভাবে। পুরো শহর আইডিকে খোঁজার জন্য ব্লক করা হয়েছে। পুলিশ টিম আইডিকে সব জায়গায় খুঁজে ইতিমধ্যে বিল্ডিংয়ে একটা পেন্ডেন্ট পাওয়া গেছে। এই পেন্ডেন্টের মধ্যে ব্লাডও লেগে আছে আর এই ব্লাডের থ্রু আমরা জানতে পারবো আইডিকে। ওয়েল, এই ব্লাড থ্রু খোঁজা হচ্ছে আইডিকে। বরদান ফাইল থেকে মুখ না জাগিয়েই এসব শুনছে আর ওর মুখে একটা শয়তানি হাসি চলে আসছে, যেটা কেউ দেখেনি। অন্যদিকে আয়েশা এই নিউজ চ্যানেল দেখে নিজের গলায় হাত দিল আর ওর গলার ওর মঙ্গলসূত্র নেই। এটা পেন্ডেন্টের মতো দেখতে, কিন্তু ওটা মঙ্গলসূত্র ছিল যেটা ওকে বরদান বিয়ের সময় পরিয়েছিল। আয়েশা আবার মনে মনে ভাবল, ফ্ল্যাশব্যাক। আয়েশা ওই বোমটা লাগিয়ে যেই না পিছনে ঘুরেছে, ওর পা কিছু একটাতে রিপ করলো। ওর আর দেওয়ালের সঙ্গে ওর মাথা ঠুকে গেল। ওর পেন্ডেন্টটা ওখানেই আটকে পড়লো আর ওর মাথা থেকে ব্লাডের পেন্ডেন্টের উপর পড়লো। ও এই সব ইগনোর করে তাড়াতাড়ি করে ওখান থেকে বার হয়ে পড়ল। ও এটা খেয়ালই করেনি যে ওর পেন্ডেন্ট ওখানেই রয়ে গেছে। ফ্ল্যাশব্যাক এন্ড। আয়েশা মনে মনে ভাবল, ও শিট, আমি তো খেয়ালই করিনি আমার মঙ্গলসূত্র ওখানেই রয়ে গেছে। আমি এত বড় ভুল কি করে করতে পারলাম? কখনো আমি কোনো ভুল করিনি, আর আমার দিয়ে এত বড় ভুল কি করে হতে পারলো? কিছু তো একটা করতে হবে আমাকে, না হলে আমাকে ধরা পড়ার থেকে আর কেউ বাঁচাতে পারবে না। কারণ ওই পেন্ডেন্টে শুধু আমার ব্লাড লাগেনি, ওই পেন্ডেন্টে আমার আর বরদানের বিয়ের ছবি আছে ছোট্ট মতো। অন্যদিকে
একটা ব্ল্যাক রেঞ্জ কাভার হাই স্পিডে ওই গ্রামের রাস্তা থেকে যাচ্ছিল। হঠাৎ এই গাড়িটার আওয়াজ করে থেমে গেল। গাড়ি থামতেই অন মুখার্জি চিৎকার করে বলল, হোয়াই ডিড ইউ স্টপ দ্য কার? ড্রাইভার ভয় পেয়ে গেল। স্যার, সামনে একটা মেয়ে আছে। অন এবার সামনে তাকালো। সামনে আর কেউ না, আকিরা ছিল। আকিরা ওই গাড়ির দিকে তাকিয়ে বলল, সরি আমার একটু তাড়া আছে, তাই জন্য ভুল করে আমি গাড়ির সামনে চলে এসেছি। এই বলে আকিরা দৌড়ে চলে গেল ওখান থেকে। আকিরা যাওয়ার দিকে এক ঠায় দৃষ্টিতে তাকিয়ে আছে অন। আর অন ওই বৃদ্ধ লোকটাকে বলল, হরিশ কাকা, ওই মেয়েটাকে, ওই মেয়েটার ব্যাপারে কিছু জানলে আমাকে বলো। বৃদ্ধ লোক হরিশ কাকা বলল, ও তো আকিরা, ও এখানে থাকে না, এটা ওর মামা বাড়ি। ও ওর বাবা মার সঙ্গে শহরে থাকে। অন এবার যেটা বলল সেটা শুনে হরিশ কাকা পুরোই অবাক হয়ে গেল। অন বলল, আমি ওই মেয়েটাকে বিয়ে করতে চাই, আর তুমি গিয়ে আজকে আকিরার বাবা মায়ের সঙ্গে কথা বলে আসবে। হরিশ কাকা বলল, কিন্তু ওয়ান কি করে এটা করতে পারি আমি? ওরা কি রাজি হবে? অন রাগ দেখিয়ে বলল, আই ডোন্ট নো এনিথিং, ইউ উইল গো অ্যান্ড ফাইনালাইজ এভরিথিং ইন দ্য ইভিনিং। হরিশ কাকা ভয় পেয়ে বলল, ঠিক আছে, আমি আজকে সন্ধ্যাবেলায় ওর বাবা মায়ের সঙ্গে কথা বলে আসবো। আকিরার পরিবার: বিক্রমজি আকিকার বাবা, বৈশালীজি আকিকার মা, মৃত্যুঞ্জয় আকিকার মামা, আর সক্ষম আকিরার দাদু। কিছুদিন আগেই আকিরার দিদিমার মৃত্যু হয়েছে, তাই জন্যই আকিরারা এসেছে এখানে। সবাই সন্ধ্যায় চা খাচ্ছিল মজা করে। কেউ দরজা বাজাতে লাগলো। মৃত্যুঞ্জয় গিয়ে দরজা খুলল আর হরিশ কাকাকে দেখে অবাক। মৃত্যুঞ্জয় জিজ্ঞেস করল, হরিশ কাকা আজ হঠাৎ এখানে? হরিশ কাকা হাসতে হাসতে বলল, আমি কি বাইরে দাঁড়িয়ে বলবো? মৃত্যুঞ্জয় এবার একটু লজ্জিত হয়ে বলল, আরে না না, হরিশ কাকা ভেতরে আসুন না। হরিশ কাকা এবারে ভিতরে ঢুকলো আর সোফায় বসে পড়ল। সবাই জিজ্ঞাসু দৃষ্টিতে হরিশ কাকার দিকে তাকিয়ে আছে। হরিশ কাকা এবার সব সোজাসুজি বলল, আমি একটা সম্পর্ক নিয়ে এসেছি। মৃত্যুঞ্জয় জিজ্ঞেস করলেন, কার সম্পর্কে? হরিশ কাকা বললেন, আমার মালিক অনু মুখার্জির আর তোমার ভাগ্নি আরিকার। এটা শুনে সবাই অবাক হয়ে বলল, আখিরা আর অন মুখার্জি সম্পর্কে? কিন্তু অন মুখার্জি এত ধনী আর মিডল ক্লাস পরিবারের মেয়ের সঙ্গে কেন বিয়ে করবে? হরিশ কাকা, তুমি সত্যি বলছো তো? হরিশ কাকা বলল, হ্যাঁ, আমি সত্যি বলছি। এবার বিক্রমজি বললেন, এই সম্পর্কটা হলে তো আমাদের থেকে বেশি খুশি আর কেউ হবে না। এটা তো খুব খুশির কথা। আচ্ছা, কোথায় অনু মুখার্জি? উনি কি এসেছেন এখানে? আমরা ওনার সঙ্গে কথা বলতে চাই। হরিশ কাকা বললেন, হ্যাঁ, উনি এসেছে। উনি বাইরে গাড়িতে বসে আছে। বিক্রমজি বললেন, ওনাকে ভিতরে আসতে বলুন। হরিশ কাকা এবার বাইরে গেলেন। কিছুক্ষণ পর হরিশ কাকা ফিরে এলেন ভিতরে। আর হরিশ কাকার পিছনে একটা খুবই লম্বা চওড়া অ্যাট্রাকটিভ ছেলে ভিতরে ঢুকলো। বৈশালীজি আকিরার রুমে গেল আর আকিরাকে সব বলল। আকিরা এটা শুনে খুবই রাগ করল, কিন্তু ওর কিছু বলার নেই। ওর মা তাড়াতাড়ি করে ওকে একটা গোলাপি সুন্দর শাড়ি পরিয়ে দিল। আকিরা এবার রুম থেকে বার হয়ে আড়াল দিয়ে অনকে দেখতে লাগলো। এ কি, এ তো সেই লোকটাই, সেই জঙ্গলের। আকিরার গাল তো লাল হয়ে গেল টমেটোর মতন অনকে দেখে। ও এবার রাজি হয়ে গেল বিয়ের জন্য, কারণ অনের মতো স্বামী পাওয়া ভাগ্যের ব্যাপার। আর আজ ভাগ্য নিজের পায়েই চলে আসছে ওর কাছে। আকিরা এবার কিচেনে চলে গেল চা বানানোর জন্য। আকিরার মাথায় তখন একটা শয়তানি বুদ্ধি খেলে গেল। আকিরা কাপের মধ্যে চা ঢালল, কিন্তু অনেক চায়ের কাপের মধ্যে ও অনেক নুন বেশিয়ে দিল। আকিরা লিভিং রুমে গেল আর সবাইকে চা দিতে লাগলো। ও যখন অনকে চা দিতে গেল, অন চায়ের কাপটা ধরল। দুজনের হাত হালকাভাবে টাচ হতেই দুজনের মনের মধ্যেই কীরকম একটা অনুভূতি জন্মালো। অন আকিরার দিকে খুবই গভীর নজরে দেখতে দেখতেই চায়ের কাপে চুমুক দিল, কিন্তু চায়ে চুমুক দিতেই ওর চোখ রাগে লাল হয়ে গেল।
ও সবার সামনে আচারটাকে ফেলতেও পারল না। আকিরা মুচকে মুচকে হাসছে, কিন্তু অনের ওই লাল লাল চোখ দেখে ওর ভয়তে বুকটা কেঁপে উঠল। অন যেন ওর চোখ দিয়ে ইশারা করে বলছে, এখানে আসিস বলে বেঁচে গেলি। এটা যদি বিয়ের পরে করতিস তাহলে নিশ্চয়ই খুব খারাপ শাস্তি পেতিস। অন আর আকিরার ভালোই ভালোই বিয়ে হয়ে গেল। অন্যদিকে আয়েশা খুবই চিন্তায় পড়ে গেছে। ও এসব ভাবছিল, হঠাৎই কেউ পিছন থেকে ওর কোমর জড়িয়ে ধরল, তারপর ওর কানে ফিস ফিস করে বলল, আয়শা কি ভাবছো জান ওই পেন্ডেন্টের ব্যাপারে? আয়েশা ভয় পেয়ে গিয়ে বরদানের দিকে তাকালো আর কাঁপা কাঁপা গলায় বলল, কি বলছো? আমি কেন ভাববো? বরদান আয়েশার কানে কামড়ে দিয়ে, আমি কখন বললাম তুমি ওইসব নিয়ে ভাবছো? জান, আমি তো মঙ্গলসূত্রর কথা বলছি। আয়েশা বলল, মঙ্গলসূত্র? ও হ্যাঁ হ্যাঁ, মঙ্গলসূত্র। ওটা তো আমি স্নান করব বলে রেখে দিয়েছিলাম। বরদান যখন আয়েশার খুবই কাছে আসে তখন আয়েশা খুবই ঘাবড়ে যায়। আর আয়েশা নিজেও জানে না কেন ওর বরদানের থেকে খুবই ভয় লাগে। বরদান আয়েশার পাতলা কোমর শক্ত করে ধরে বলল, আয়শা, আমার না তোমার কোমর ধরতে খুবই ভালো লাগে। আমার বস চললে তোমাকে পুরো দুনিয়া থেকে নিজের কাছে লুকিয়ে নিই। বরদানের এরকম কথা শুনে আয়েশার গাল দুটো টমেটোর মতন লাল হয়ে গেল। আয়েশা লজ্জা পেয়ে বলল, দেখো, ছাড়ো আমাকে, কেউ চলে আসবে, কেউ দেখে ফেললে কি ভাববে? নির্লজ্জ কোথাকার। বরদান সিডিউটিভ ভয়েসে বলল, আয়শা, আমি তোমার থেকে কিছু চাই। আয়েশা জিজ্ঞাসা দৃষ্টিতে বরদানের দিকে তাকিয়ে থাকলো। বরদান এবার বলল, আমি রাজ আর রমির বিয়ের কথা বলছি। তুমি কি রাজি ওদের বিয়ের জন্য? আয়েশা বরদানকে ধাক্কা দিয়ে খুবই রেগে গিয়ে বলল, কি বলছো তুমি? তুমি কি আদেও জানো তুমি কি বলছো? কখনোই আমি রাজি হব না রাজের সাথে রমির বিয়ের জন্য। বরদান রেগে গিয়ে জিজ্ঞেস করল, কিন্তু কেন? আয়েশাও রেগে গিয়ে, আরে পাগল লোক, রমি এখন মাত্র 17 বছর বয়স আর রাজের 25। মানে ভাবতে পারছো দুজনের বয়সের পার্থক্য? তো কি করে আমি রাজি হব? আমার বোন এখন অনেক ছোট। এটা শুনে তো বরদানের নিজের মাথাটাই দেয়ালে মারার ইচ্ছে হচ্ছে। বরদান হাসবে না কাঁদবে ও বুঝতে পারছে না। বরদান বলল, আয়শা জান, এ দুনিয়া এখন বদলে গেছে। আর আমার নিষ্পাপ বউ, তুমি কিছু জানো না। ভালোর চাইতে বলছি রাজি হয়ে যাও। আয়েশা রেগে গিয়ে, কখনো না। আর তুমি কি সব ফালতু বকছো? আমার সামনে এসব ফালতু বকবে না একদম। বরদান আয়েশাকে আরো জোরে চেপে ধরল আর বলল, তোমার বয়স নিয়ে প্রবলেম? তো একবার নিজের বয়স দেখো আর আমার বয়স দেখো। আমার 36 আর তোমার 25। তাহলে আমাদের বয়স সেম নয়, আর ওদের কথা বলছো? আয়েশা তো এটা শুনে পায়ের তলা থেকে মাটি সরে গেল। বরদানের 36 বছর বয়স আর ও ভেবেছিল 25 কি 26 হবে। বরদানকে দেখেই ওর বয়সের আন্দাজ লাগানো মুশকিল, কারণ বরদানকে দেখে 25 কি 26-এর মতোই মনে হয়, কারণ বরদান এতটাই হ্যান্ডসাম অ্যান্ড অ্যাট্রাকটিভ ছিল। আয়েশা এতটাই অবাক হয়ে গেছে যে আয়েশা স্লিপ খেয়ে বরদানের বাহুতে ঝুলে গেল। বরদান আয়েশার দিকে ঝুঁকল, তারপর আয়েশার ঠোঁটে নিজের ঠোঁট বসিয়ে দিল। বেশ কিছুক্ষণ গভীরভাবে কিস করার পর বরদান আয়েশাকে ছেড়ে দিল। এবার বরদান ফের আয়েশাকে জিজ্ঞেস করল, তুমি রাজি? আয়েশার কাছে আর কিছু বলার নেই, কিন্তু আয়েশা তবুও বলল, তুমি রমিকে জিজ্ঞাসা করেছো ও রাজি কিনা? বরদান হাসতে হাসতে বলল, তার চিন্তা তোমাকে করতে হবে না, কারণ রমি বিয়ে করবে বলে লাফাচ্ছে। এটা শুনে আয়েশা মুখ বানিয়ে নিল। দেখো, তুমি না খুব খারাপ, পচা কোথাকার। বরদান আয়েশার দুটো গাল এক হাত দিয়ে চেপে ধরে বলল, তোমার মুখ থেকে যেন আমি এরকম আলতু ফালতু শব্দ, বিশেষ করে আমার বিষয়ে যেন কখনো না শুনি। ইউ গট দ্যাট। আয়েশাও রেগে গিয়ে বলল, বেশ করেছি, বলেছি, আরও বলবো, পচা কোথাকার। বরদান রেগে গিয়ে,
জাস্ট শ্যাট আপ ইউর মাউথ আয়শা। আয়েশা এবার ফের বলল। পচা কোথাকার। এবার বরদান আর কিছু না বলেই সোজা আয়েশার ঠোঁটকে নিজের দখলে করে আয়েশার ঠোঁটকে খারাপভাবে চেবাতে লাগলো। ব্যথায় আয়েশার চোখ থেকে জল বার হয়ে এলো। বরদান আয়েশার ঠোঁটকে কামড়াচ্ছিল। কেউ এসে বরদানের পা চেপে ধরল। বরদান আয়েশাকে ছেড়ে ওর দিকে দেখলো, কিন্তু কেউ নেই। তারপর বরদান নিচে দেখলো, তারপর ওর মুখে একটা হাসি চলে এলো। বরদান এবার আয়েশাকে ছেড়ে অথর্বকে কোলে নিল আর অথর্বর মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। আমার ছোট রাজকুমার আমার থেকেও ডেঞ্জারাস হবে, কিন্তু এটাও কাউকে বুঝতে দেবে না। ও বাইরে থেকে খুবই শান্ত আর হাসি খুশি মেজাজে হবে, কিন্তু ভেতর থেকে আমার থেকেও সাংঘাতিক হবে। আয়েশা বরদানের দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে বলল, ও আচ্ছা, তোমার এটা কেন মনে হয় আমার ছেলে বাইরে থেকে এক, ভেতর থেকে আর এক হবে? বরদান হাসতে হাসতে বলল, শুধু এটাই না, ও শুধু নিজের পরিবারের জন্য হাসি খুশি আর খুবই ভালো মেজাজের, কিন্তু এই দুনিয়ার জন্য ও খুবই সাংঘাতিক। ও আমাদেরকে এক রূপ দেখাবে, কিন্তু ও পুরো দুনিয়াকে আরেক রূপ দেখাবে। আয়েশা এবার বরদানকে ধাক্কা দিয়ে বলল, তুমি যাও তো, সব সময় ফালতু বকতে আসো। এই বলে আয়েশা বাইরে চলে এলো। ও বাইরে এসে দেখে রুমি গেম খেলছে। আয়েশা মনে মনে বলল, এই মেয়েকে নিয়ে আমি কোথায় যাব? এই মেয়েকে আমি কাজ দিয়েছিলাম একটা, ও কাজ না করে গেম খেলছিল। আমি এদিকে চিন্তায় মাথা ফেটে যাচ্ছে, আমার ওই পেন্ডেন্ট তাকে নিয়ে, আর ও ওইটা খুঁজবে না, এখানে গেম খেলছে। হ্যাঁ, একে হালাকুই খালি জব্দ করতে পারে। এদিকে রুমির খুবই ব্যথা হয়েছে, আর রুমি ওর ব্যথাটাকে ইগনোর করার জন্য গেম খেলছে। বরদান ওর এক গাদা ফাইল নিয়ে বসে পড়ল। কিছুক্ষণ পর রোহান এলো আর বরদানকে বলল, বস, যেটা বলেছিলেন পুরোপুরি হয়ে গেছে। বরদান এবার রোহানের দিকে তাকিয়ে হাসতে হাসতে বলল, ভেরি গুড। রোহান এবার যেতে লাগলো, কিন্তু বরদান ওকে থামিয়ে জিজ্ঞেস করলো, রোহান, তোর মা এখন কেমন আছে? রোহান হাসতে হাসতে বলল, বস, মা এখন খুব ভালো আছে। বরদান একটু রাগ দেখিয়ে বলল, তোকে কতবার বলেছি আমি শুধু অফিসের মধ্যেই আর কাজের মধ্যেই তোর বস, কিন্তু বাইরে আমি তোর বেস্ট ফ্রেন্ড। রোহান বরদানকে খোঁটা দিয়ে বলল, আমার বেস্ট ফ্রেন্ড এখন জারু কথাগুলা হয়ে গেছে, আমার বসই এখন রয়েছে। বরদান হাসতে হাসতে বলল, তুইও বিয়ে করে নে আর জরুকা গোলাম হয়ে যা। দিব্যি এত মজা না এই জরুকা গোলাম হওয়া, তুই ভাবতেও পারবি না। বরদানকে এরকম নির্লজ্জের মতন কথা বলতে দেখে রোহান মুখ বানিয়ে বলল, আমিও হতে চাই, কিন্তু অঞ্জলি ওর পড়াশোনা করছি। অঞ্জলি নামটা শুনিয়ে বরদান অবাক হয়ে রোহানের দিকে তাকালো। রোহান এবার এদিক ওদিক তাকিয়ে বলল, 2 বছর ধরে আমি আর অঞ্জলি একে অপরকে ভালোবাসি, শুধু তোর ভয়ে বলিনি, আর এখন তো তুই জারুকা শুনলাম তাই তোকে বললাম। বরদান রাগ দেখিয়ে বলল, তাহলে আমার পিঠ পিছনে এসব হতো? রোহান ওখান থেকে দৌড়ে পালালো, আর বরদান ওর দিকে তাকিয়ে হাসছে। অন্যদিকে আয়েশার মাথা ব্যথা শুরু হয়ে গেছে চিন্তায়। আজ প্রথমবার ওর এতটা ভয় লাগছে। ও বুঝতে পারছে না ও কি করবে। ওর ভয়ে হাত পা কাঁপছে। ও জানে না কেন ওর সঙ্গে এরকম হচ্ছে। আর বরদানের কথা মতন সত্যিকারের রমি রাজকে বিয়ে করবে বলে লাফালাফি করছে। অন্যদিকে চারিদিকে শুধু লাশ আর লাশ পড়ে আছে। খুবই ভয়ঙ্কর ছিল ওই দৃশ্য। আর ওই লাশগুলির সামনে একটা লোক দাঁড়িয়ে আছে, যার এক হাতে একটা গন্ডাসা ছিল আর অন্য হাতে বন্দুক। ওর পিছনে অনেকগুলো ওর লোক দাঁড়িয়েছিল। ওই লোকটার পুরো শরীর ঢাকা। ওই লোকটা লং ব্ল্যাক ওভারকোট পরেছিল, ভিতরে একটা ব্ল্যাক শার্ট আর হাতে ব্ল্যাক গ্লাভস পরেছিল। আর ওই গ্লাভসের উপর থেকে 4 ফিঙ্গার সিলভার রিং পরা ছিল। আর ওর হাতে থাকা গন্ডাসা থেকে রক্ত টপ টপ করে গড়িয়ে পড়ছে। ওই লোকটা চোখ রক্তের মতো লাল হয়েছিল। ওকে দেখে মনে হয়েছে ও খুবই রেগেছিল। এখানে সবাইকে মেরে ফেলার পর
ওর রাগ কমেনি যেন। ও একটা লোককে খুবই রাগে স্বরে বলল। কোথায় আছে ও? একটা লোক ভয়ে কাঁপতে কাঁপতে বলল। বস, ও আর ওর স্ত্রী শপিং করতে গেছে। লোকটা এটা শুনে খুব রেগে বলল। গাড়ি বের কর। 20 মিনিট পর বড় শপিং মলের সামনে একটা ব্ল্যাক রেঞ্জ রোভার এসে থামলো। ওর পিছনে আরও অনেক কালো গাড়ি ছিল। রেঞ্জ রোভার গাড়ি থেকে ওই লোকটা নামলো আর ওর পিছনে ওই লোকটারাও চলে এলো। ওই লোকটা এবার মলে ঢুকে গেল আর ওর পিছনে ওই লোকেরা মলের মধ্যে ঢুকে পড়ল। মলের মধ্যে ওই লোকটা সব জায়গায় গুলি চালাতে শুরু করে দিল আর ওর লোকেদেরও গুলি চালানোর অর্ডার দিল। মলের মধ্যে যে কটা মানুষ ছিল সবাই লাশ এখন পুরো মল ভর্তি হয়ে পড়ে আছে। তারপর ওই লোকটা লেডিস সেকশনে চলে গেল। ওখানে একটা ছেলে আর একটা মেয়ে শপিং করছিল। ওই লোকটা গেল। ওই লোকটা আর কেউ না, বরদান ছিল। বরদান সোজা ওই ছেলেটার উপর গুলি চালিয়ে দিল। সঙ্গে সঙ্গে ছেলেটার লাশ মাটিতে লুটিয়ে পড়ল আর ওর সঙ্গে থাকা মেয়েটা চিৎকার করে কাঁদতে লাগলো আর ওখানেই সেন্সলেস হয়ে গেল। এদিকে আয়েশা, ও ঘুমানোর চেষ্টা করছে কিন্তু ঘুম তো ওর চোখ থেকে অনেক দূরেই ছিল। অথর্ব আজ রুমের সঙ্গে ঘুমিয়েছে আর পুরো রুমে আয়েশা একলা আছে। বরদানের আর্জেন্ট মিটিং ছিল, তাই জন্য বরদান বাড়ি নেই। আয়েশার এবার মনে হলো ওর ঘুম আর আসবে না। ও এবার ব্যালকনিতে চলে গেল আর বাইরে চাঁদ দেখতে লাগলো আর ভাবতে লাগলো কি করে ও ওই পেন্ডেন্টটাকে পাবে। আয়েশা প্রায় 2 ঘন্টা হয়ে গেল ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। ওর এবার আস্তে আস্তে ঘুম ধরতে লাগলো। ও এবার বিছানায় গিয়ে শুয়ে পড়ল আর ঘুমের দেশে হারিয়ে গেল। আয়েশা খুবই গভীর ঘুমে আচ্ছন্ন ছিল। হঠাৎ ওর খুবই ব্যথা অনুভব হয় আর এই ব্যথার থেকেও ও অজানা নয় আর নিজের উপর খুবই ভারী জিনিস আছে মনে হলো আয়েশার। ও এবার চোখ খুলল আর দেখলো যে বরদান ওর উপরে আর বরদানের চোখ লাল হয়ে আছে। দেখে মনে হচ্ছে বরদান খুবই রেগে আছে আর সব রাগ আয়েশার উপর বার করছে। আয়েশা বরদানকে নিজের থেকে সরানোর চেষ্টা করলো। একেই ও খুব চিন্তিত ছিল, তার উপর বরদানের রোজ রাতে এই টর্চার সহ্য করতে পারছে না ও। আয়েশা রেগে গিয়ে বলল, কি করছো তুমি? ছাড়ো আমাকে, আমার খুব ব্যথা হচ্ছে। আয়েশা বরদানকে এরকম সরিয়ে দেওয়াই বরদানে যেন মাথায় আগুন জ্বলে উঠল। তবুও বরদান নিজেকে শান্ত রেখে বলল, জান প্লিজ, এখন আমার মাথা খুবই খারাপ। এখন আমাকে নিজেকে শান্ত করতে দাও। নিজেকে শান্ত করার জন্য তোমার শরীরের প্রয়োজন আমার। এখন আমাকে আটকেও না। এটা শুনে আয়েশার চোখ রাগে লাল হয়ে গেল। ও কি কোনো ব্যবহার করার জিনিস? বরদান যখন ইচ্ছে ওকে ব্যবহার করবে। প্রত্যেকবারে বরদান যেটা চায় আয়েশা করতে দিয়েছে, নিজের ইচ্ছা না থাকার সত্ত্বেও। আর বরদান সবসময় ওর সঙ্গে এরকম করে। আয়েশা এবার নিজের পুরো শরীরের জোর একত্রিত করে বরদানকে ধাক্কা দিল আর রেগে গিয়ে বলল, অনেক হয়েছে তোমার। তুমি যখন যেটা ইচ্ছা সেটা করো। আমার শরীরকে তো রুমালের মতো ব্যবহার করো। আমি কি তোমার খেলনা যে যখন ইচ্ছা খেলবে, যখন যেটা চাও সেটাই করো? আয়েশা থেকে এরকম ধাক্কা খাওয়ার আশা করেনি বরদান। আয়েশার এরকম ধাক্কা মারাই বরদান নিজের কন্ট্রোল হারিয়ে ফেলল। বরদান উঠে আয়েশার হাত চেপে ধরল। পরক্ষণে বাতাসের মধ্যে জোরে একটা থাপ্পড়ের আওয়াজ ছড়িয়ে পড়ল। পরক্ষণে আয়েশার একটা হাত নিজের গালে। তারপর বরদান আয়েশাকে বিছানায় ছুঁড়ে ফেলল আর নিজের বেল্ট খুলে আয়েশাকে খারাপভাবে মারতে লাগলো। কিছুক্ষণ পর রুমে আয়েশার কান্নার আওয়াজ ছড়িয়ে পড়ল। বরদান একঠায়ে আয়েশাকে বেল্ট দিয়ে মেরেই চলেছে। আধা ঘন্টা ধরে আয়েশাকে নির্দয়ভাবে মারার পর বরদান আয়েশার উপর পশুর মতন ঝাঁপিয়ে পড়ল। পরের দিন সকালে আয়েশার ঘুম ভাঙল। আরও আশেপাশে দেখতে লাগলো, কিন্তু পুরো রুম ফাঁকা। রুমে কেউ নেই, ও একলা। ও এবার উঠতে লাগলো, কিন্তু ওঠার চেষ্টা করতেই জোরে চিৎকার বার হয়ে গেল ওর মুখ থেকে। ওর এত ব্যথা হয়েছে পুরো শরীরে,
কিন্তু ও একটা দীর্ঘশ্বাস নিল আর নিজের ব্যথাটাকে ইগনোর করে উঠে পড়ল। কিছুক্ষণ পরে রুমের মধ্যে একটা চাকরানি ঢুকলো আর আয়েশাকে কিছু ঔষধ দিয়ে চলে গেল। আয়েশা এক্ষুনি স্নান করে বার হয়েছে। আয়েশা এবার নিজের শরীর থেকে ওই সাদা টাওয়ালটা সরিয়ে দিল। আয়েশা ওই টাওয়ালটা সরিয়ে দিয়ে আয়নায় পুরো শরীর দেখে ওর চোখে জল চলে এলো। আয়েশার শরীরে থাকা সব ক্ষতস্থান চিৎকার করে বরদানের নির্যাতনার কথা বলছে। সত্যি বরদান একটা জল্লাদ, ও নিজের জন্য সব কিছু করতে পারে। আয়েশা ব্যথার ঔষধ খেয়ে রুম থেকে পার হলো আর রুমের রুমে চলে গেল। গিয়ে দেখে যে অথর্ব এখনও ঘুমোচ্ছে। ও এবার গিয়ে অথর্বকে ঘুম থেকে তুলল আর স্নান করিয়ে ব্রেকফাস্ট টেবিলে নিয়ে গেল। কিন্তু আয়েশা ডাইনিং রুমে এসে দেখলো বরদান একটা পায়ের উপর পা তুলে নিউজ পড়ছিল। বরদান এক নজর আয়েশার দিকে দেখলে, তারপর পুরোপুরি আয়েশাকে ইগনোর করে দিল।